আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে আমি ভালো আছি কিনা জানি না। শুধু এটা জানি আজকে যে চ্যাপ্টার পড়াবো ওই চ্যাপ্টারের নাম হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এটা হচ্ছে ইজি একটা চ্যাপ্টার। সো তোমরা ফিজিক্সের এই যে মানে খুব ভালো একটা চ্যাপ্টারের ক্লাস পাইতেছো। এটা হচ্ছে এটা থেকে পরীক্ষায় বেশি মানে মানে পরীক্ষায় সিকিউ আসার সম্ভাবনা আমি বলি একদম 100% নাই, বাট এই চ্যাপ্টার থেকে 80% সম্ভাবনা আছে সিকিউ আসার। ঠিক আছে, 80% আছে। এটাকে বাদ দেয় না দেখছি বেশিরভাগ বোর্ডে এটা থেকে দিয়ে দেয়। তো এটা এত ইজি একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারের একদম যে সব পড়বো আমরা তা না, এটাতে হচ্ছে যে ফার্স্টেই সৃজনশীল চলে আসছে, দুঃখিত ফর দ্যাট। এই চ্যাপ্টার থেকে আমরা যা পড়বো আসলে কি পড়বো জানো? এই চ্যাপ্টার থেকে আমরা পড়বো, বলো কি পড়বো? এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যা আসে তা পড়বো। যেহেতু পরীক্ষার এক মাসের চেয়ে কম সময় বাকি আছে, মানে 1 মাস বাকি আছে, তো এই সময়ে হচ্ছে এক্সট্রা জিনিস পড়াবো না। রিভিশন বেসের ক্লাস আগে অনেকটাতে খুব বেশি বেসিক পড়াইছে, এটাতে যা আসে ওইটা পড়াবো। শুধুমাত্র হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টার্মের সব জিনিস পড়বো, এবং বাকি যেগুলো আছে তোমাদের পড়া উচিত বলে মনে করো তোমরা, অথবা উচিত আমিও মনে করি, ওইগুলা স্লাইডে দিয়ে দিব। মানে ওই যে জেনারেটর কি, তড়িৎচুম্বক আবেশ কি, সলিনয়েডাল কি, এই হাবি যাবি এগুলো আমি স্লাইডে দিয়ে দিব। আর স্লাইডেরটা রেডি হইতেছে, ওই স্লাইডে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা শুরু করতে পারি নাকি? শুরু করি। তাইলে হচ্ছে ফিজিক্সে আমার ক্লাস পাইতেছো, তো তোমার ফিজিক্সের মেইন যে 12টা চ্যাপ্টার আছে না, এই 12টা চ্যাপ্টারের মধ্যে তুমি চিন্তা করো 10টাই আমি পড়াইছি আল্লাহর রহমতে, মানে মেইন 10টাই পড়াইছি। 8 আর 9 হচ্ছে তোমার ওই যে অবতল দর্পণ, দেন হচ্ছে মানে দর্পণ, আলোর প্রতিফলন প্রতিসরণ, এগুলো হচ্ছে তোমাদের নুমান ভাইয়া পড়াইছেন। সো আশা করি তোমরা ভাইয়া ক্লাস বুঝছো। এবারে আসো আমি আমার ক্লাসটা শুরু করি। তো ফার্স্টেই ট্রান্সফরমার ভাইয়া, এই যে বলবা যে ভাই ট্রান্সফরমার একবারই ট্রান্সফরমারে চলে গেছে, তুমি দেখবা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, এই ট্রান্সফরমার ব্যতীত আর কোনোটা থেকে কোয়েশ্চেন আসে নাই। তো এই যে ট্রান্সফরমার আছে না, এই ট্রান্সফরমারই হচ্ছে সব কিছু এই চ্যাপ্টারে। সো আমরা এই ট্রান্সফরমার থেকে শুরু করি। এই ট্রান্সফরমার জিনিসটা কি? ট্রান্সফরমার তোমরা ট্রান্সমিটার নামে ছিল, মেবি আমি এটাকে ট্রান্সমিটার ভাবতাম আগে। ওই যে তোমাদের দেখবা বিদ্যুতিক মানে কারেন্টের খুঁটি আছে না, বিদ্যুতের খুঁটি, ওগুলোতে দেখবা সাদা কালারের এরকম গুল সাদা কালারের মানে ইয়েগুলা 2-3টা থাকে এক একটা পিলারে, মানে সব পিলারে থাকে না, কয়েকটা নির্দিষ্ট দূরত্ব পর এরকম সাদা কালারের ইয়ে থাকে কারেন্টের। এটাকে আমরা ট্রান্সমিটার বলি। ট্রান্সমিটার মাঝে মাঝে ব্লাস্ট হয় এরকম আমরা শুনি। ওই যে সাদা কালারের যেটা থাকে ওইটাই এক্স্যাক্টলি ট্রান্সফরমার হিসেবে কাজ করে। তো ওইটার কি কাজ বলতেছি। ওকে, এটার নেটওয়ার্ক নাই নাকি? আচ্ছা যাই হোক, ওইটাতে আমরা ঢুকতেছি না, আমরা যাই। ট্রান্সফরমারের কাজ কি দেখো। বিদ্যুৎ ট্রান্সফরমারের কাজ হচ্ছে, মনে করো দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণের জন্য আমরা ট্রান্সফরমার ইউজ করি। দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণ মানে বুঝছো, এই যে কারেন্ট যেগুলো এক্স্যাক্টলি আমরা এক বাসা থেকে আরেক বাসায় কারেন্ট দিই, বা ওই যে লাইন দিয়ে যে কারেন্টগুলো আসে, এগুলো দেখবা বৈদ্যুতিক তার অনেক লম্বা, 200, 300, 250, 400, 500 মিটার, 1 কিলোমিটার পর্যন্ত একটা তার লম্বা হয়। তো ওই লম্বা তারের মধ্যে দিয়ে যখন আমরা বিদ্যুৎ পাঠাই, ঠিক আছে, সো তারের ভেতরে অভ্যন্তরীণ একটা রোধ থাকে। তো এই রোধ অবশ্যই বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়। তখন হচ্ছে আমাদের যে বিদ্যুৎ শক্তি আছে ওইটা হচ্ছে, বা তড়িৎ শক্তি যেটা, এটা ক্ষয় হয় বা অপচয় হয়। এই অপচয়টাকে বাঁচাইতে আমরা ট্রান্সফরমার ইউজ করি। ট্রান্সফরমার কি করে? ট্রান্সফরমার লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করতে পারে, হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করতে পারে। সো এটার হাই ভোল্টেজ যেটা, উচ্চ বিভব যখন আমরা যদি দেই, মানে কোনো লাইনে যদি হাই ভোল্টেজ দিতে পারি, তাহলে ওইটা দিয়ে হচ্ছে আমরা দূর দূরান্তে তড়িৎ শক্তি অপচয় ছাড়াই হচ্ছে মানে বিদ্যুৎ ফ্লো করতে পারবো। সো এটা হচ্ছে ট্রান্সফরমারের কাজ। ট্রান্সফরমারটা কেমনে তৈরি হয় আমি তোমাকে দেখাই। এটা হচ্ছে একটা আয়তাকার ইয়ে দিয়ে তৈরি হয়, আমি বলি কি বলে, তড়িৎ মজ্জা বলে, মানে তার কুণ্ডলী আছে এখানে, আমি তোমাকে দেখাই। তার কুণ্ডলী পেছানো হয় এই যে ট্রান্সফরমারের। আচ্ছা, তো এই যে ট্রান্সফরমার, এটা এখনো হয় নাই। ট্রান্সফরমার তৈরিতে একটা কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা কোর নেওয়া হয়। ঠিক আছে, আয়তাকার, এটা লোহার তৈরি একটা মজ্জা। সো এটার মধ্যে তার কুণ্ডলী পেঁচানো হয়। এটার মধ্যে কি পেঁচানো হয় ভাইয়া? এটার মধ্যে তার পেঁচানো হয়। সো এটা মনে করে যে এখানে তার পেঁচাইতেছি, এই যে আমি তার পেঁচাইতেছি, এটা কি করতেছি? তার পেঁচাইতেছি। ঠিক আছে, এই যে আমি তার পেঁচাইলাম, ঠিক আছে, এবং এখানেও আমি তার পেঁচাইলাম। ঠিক আছে ভাইয়ারা, ওকে। তো তোমরা দেখবা একটাতে আমি বেশি তার পেঁচাইতেছি, একটাতে আমি কম পেঁচাইছি। এই যে সেকেন্ডটাতে আমি একটু বেশি তার পেঁচাইছি, এটাতে তার একটু বেশি পেঁচাইছি, এটাকে আর একটু কম করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। তোমরা এখানে দেখতে পাইতেছো, তোমরা এখানে যেটা দেখতে পাইতেছো যে এটাতে
এটাতে একটু কম তার পেঁচানো হয়েছে, এটাতে একটু বেশি তার পেঁচানো হয়েছে, ঠিক আছে। তো অনেক সময় এটাতে বেশি তার পেঁচানো, এটাতে কম তার পেঁচানো, এটার কারণ আছে, কারণটা একটু পরে বুঝবা। তো ফার্স্টে আমরা বলি এই ট্রান্সফরমারের মধ্যে যেই তার কুণ্ডলিতে হচ্ছে আমরা কারেন্ট দেই বা বিভব দেই বা যেখান থেকে স্টার্ট হয় ওইটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী। সো আমরা এটাকে মনে করো মুখ্য কুণ্ডলী ধরতেছি, প্রথম যেটা আছে ওইটাকে, ঠিক আছে। ওইটা হচ্ছে আমরা কি ধরলাম, ওইটাকে ধরছি হচ্ছে আমরা মুখ্য কুণ্ডলী। তো এটা কি হয়, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। তো এটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী। তো এটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী, ঠিক আছে। ওকে ওকে, এবং এই যে এইটা যেটাতে হচ্ছে আমাদের আবিষ্ট হবে গিয়ে তোমার ভোল্টেজ, এটা হচ্ছে তোমার গৌণ কুণ্ডলী। এটা কি, এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। এটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে আমাদের গৌণ কুণ্ডলী, ঠিক আছে। ওকে, সো মুখ্য কুণ্ডলী মানে কি ভাইয়া বলো? মুখ্য কুণ্ডলী একটা হচ্ছে মুখ্য কুণ্ডলী আর একটা হচ্ছে গৌণ কুণ্ডলী, ঠিক আছে। ওকে ওকে, মুখ্য কুণ্ডলী যেটা, মুখ্য মানে কি প্রাইমারি না, তাহলে মুখ্য কুণ্ডলী হচ্ছে এটা থেকে তুমি পাবা প্রাইমারি কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী মানে কি প্রাইমারি কুণ্ডলী, মুখ্য কুণ্ডলী মানে কি প্রাইমারি কুণ্ডলী, এবং গৌণ কুণ্ডলী মানে কি সেকেন্ডারি কুণ্ডলী, ঠিক আছে। ওকে, গৌণ কুণ্ডলী মানে কি সেকেন্ডারি কুণ্ডলী, এটা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী। ওকে, এইবারে আসো, এই যে মুখ্য কুণ্ডলীর যে প্রাইমারি থেকে পি আসে, সো মুখ্য কুণ্ডলীটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, গৌণ কুণ্ডলীর কোনো মানকে হচ্ছে আমরা এস দ্বারা প্রকাশ করি। এইবার মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি আই হয়, ভালো করে বুঝো, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কি হবে, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ হবে তাইলে হচ্ছে আই। মুখ্য কুণ্ডলীকে যেহেতু পি দ্বারা প্রকাশ করা হয়, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ হবে আইপি, ঠিক আছে। তাইলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কি হবে, গৌণ কুণ্ডলীকে এস দ্বারা প্রকাশ করি, যে সেকেন্ডারি থেকে এস আসে, এস মানে কি সেকেন্ডারি কুণ্ডলী, ঠিক আছে। সো এটা থেকে এস আসে, তো এস, তাহলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ হবে আইএস। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কি হবে, বিপি, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হবে বিএস। মুখ্য কুণ্ডলীর যে পাক সংখ্যা, এটাকে বলে পাক সংখ্যা। আমরা যতবার পেঁচাইছি যে এটা হচ্ছে একটা পাক, এটা আরেকটা পাক, এটা আরেকটা পাক, এটা আরেকটা পাক, এটা আরেকটা পাক। সো এই যে যতবার ঘুরাইছি ওইটা হচ্ছে পাক সংখ্যা। পাক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি হবে, এনপি হবে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, যেহেতু মুখ্য মানে প্রাইমারি থেকে পি আসে, মুখ্য মানে পি, তো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি হবে, তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কি হবে, এনএস হবে। তো এটা আমরা বুঝতে পারছি, ওকে, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তো এই যে ট্রান্সফরমারটাকে কেমনে তৈরি করে আমরা দেখছি যে একটা হচ্ছে আয়তাকার লোহার মজ্জা নেওয়া, ওইটার মধ্যে তার পেঁচানো হয় দুইটা সাইডে, মানে একটা যেই সাইডে আমরা কারেন্ট ফ্লো করি ওইটাকে মুখ্য কুণ্ডলী বলে, যেটাতে গিয়ে ওইটা আবিষ্ট হয় এটাকে হচ্ছে গৌণ কুণ্ডলী বলে, ঠিক আছে। আচ্ছা, সো এইবার দুই দিকে কিন্তু তার পেঁচানো হয়, এই তারের পেঁচ সংখ্যার উপর নির্ভর করে ভোল্টেজ কোনটাতে বেশি হবে কোনটাতে কম হবে, ঠিক আছে। তো এই ট্রান্সফরমার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আরোহী, ভালো করে বুঝো, একটা হচ্ছে আরোহী ট্রান্সফরমার, আরোহী, অথবা ইংরেজিতে বলে হয় স্টেপ আপ ট্রান্সফরমার। কি বলে, স্টেপ আপ ট্রান্সফরমার, আরোহী অথবা স্টেপ আপ ট্রান্সফরমার, ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার, ঠিক আছে। তো এই আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার কোনটা, যেটাতে ভালো করে বুঝো, যেটাতে আরোহী মানে কি স্টেপ আপ হইতেছে, মানে এটাতে ভোল্টেজ আপ হয়, কি হয়, ভোল্টেজ আপ হয়। তো এটার আগে তোমাকে একটু আমি এগুলা সূত্রটা শিখাই, এটাকে একটু সাইডে রাখি, তোমাকে একটু সূত্র শিখাই, তাইলে আর একটু বুঝতে সুবিধা হবে। এই যে এই তিনটা আর এই তিনটার মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, এবং এই একটা মাত্র সূত্র যেটা যদি তুমি পারো এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, তুমি একটা মাত্র সূত্র শিখলেই হয়ে যাইতেছে, ঠিক আছে ভাইয়া, যেইভাবে বলতেছি ওইভাবে। তো এই একটা মাত্র সূত্রটা কি ভাইয়া, এই একটা মাত্র সূত্র হচ্ছে এই মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলীর এই যে মানগুলোর মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে বিপি বাই বিএস ইজিক্যাল টু এনপি বাই এনএস ইজিক্যাল টু আইএস বাই আইপি। এখানে ভাইয়া কি লিখছি ভালো করে দেখো, বিপি বাই বিএস ইজিক্যাল টু এনপি বাই এনএস ইজিক্যাল টু আইএস বাই আইপি। তো এটা সুন্দর একটা সূত্র না, তো এটা কি সুন্দর একটা সূত্র না, এটা কেমনে রাখবা, মনে রাখবা এই যে ভোল্টেজ পাক সংখ্যা এগুলো হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, এবং তড়িৎ প্রবাহ এদের সাথে তড়িৎ প্রবাহ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস হয়েছে, দেখো এখানে প্রাইমারি উপরে, এখানে প্রাইমারি উপরে, ঠিক আছে, এখানে সেকেন্ডারি নিচে, এখানে সেকেন্ডারি নিচে, ঠিক আছে, মানে মুখ্য কুণ্ডলী উপরে এই দুইটার ক্ষেত্রে। বাট এটার ক্ষেত্রে দেখো, এটার সাথে এটা তুলনা করো,
এইটার ভোল্টেজের মুখ্য ভোল্টেজ উপরে, বাট এইখানে তড়িৎ প্রবাহের মধ্যে গৌণ তড়িৎ যেটা গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ ওইটা উপরে, মানে সেকেন্ডারি কয়েলে যে তড়িৎ যেটা আছে ওইটা, ঠিক আছে। তো সেম ভাবে এইটার বিএস নিচে, এটা দেখো মানে আইপি নিচে, আইএস উপরে, যে ঠিক আছে। সো এটা ব্যস্তানুপাতিক, এটার সাথে বিপিবিএস এর সাথে এনপিএনএস এর সাথে শুধুমাত্র আইএস আইপি এগুলো হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এই একটা মাত্র সূত্র শিখলেই তোমার হয়ে যেতেছে। এখানে কোনটা কি ভাইয়া, এখানে কোনটা কি তোমার হচ্ছে এগুলো কি লেখা লাগবে। দেখো বিপি কি, বিপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, ঠিক আছে। বি মানে ভোল্টেজ, এটা ভালো করে বুঝো, বি মানে হচ্ছে ভোল্টেজ, বি মানে ভোল্টেজ, আই মানে তড়িৎ প্রবাহ, আই মানে তড়িৎ প্রবাহ, আর এন মানে হচ্ছে তারের পাক সংখ্যা, এন মানে তারের পাক সংখ্যা, তারের পাক সংখ্যা। এইবার তোমাকে বলা হইল বিপি কি, তাহলে পি মানে প্রাইমারি মানে মুখ্য বোঝায়, তাহলে বিপি হচ্ছে প্রাইমারি কুণ্ডলী, সরি অথবা প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। বি তো ভোল্টেজ, তাহলে পি মানে কি বোঝায় প্রাইমারি, তাহলে বি হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, সরি বিপি। এনপি কি, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, তাহলে আইএস কি, আইএস কি দেখো, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এস দ্বারা কি বুঝাইছে, এস দ্বারা কি বুঝাইছে সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলী, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। সো এইগুলা বুঝতে আরো সুবিধা হবে না এটি। তো এটা আমরা বুঝলাম। তো আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার জিনিসটা কি আমরা দেখার চেষ্টা করি। আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমারটা হইতেছে যেই ট্রান্সফরমারের আরোহী মানে কি ভোল্টেজ বাড়া আর কি, মানে ভোল্টেজ বাড়তেছে বা পাক সংখ্যা বাড়তেছে, যেটার মুখ্য কুণ্ডলী থেকে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ বেশি, ভালো করে বুঝো, যেটার মুখ্য কুণ্ডলী থেকে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ বেশি সেইটাই আরোহী, অথবা যেটার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি ওইটা হচ্ছে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। লাইক এটাতে কি হবে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে বেশি, ঠিক আছে। তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে বেশি হলে এটাকে বলা হয় আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার, ঠিক আছে। এইবার এখান থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারি, ভালো করে বুঝো, যেহেতু বিপিবিএস এনপিএনএস এগুলা পরস্পর সমানুপাতিক, তাহলে অবশ্যই এনএস বেশি হলে বিএস বেশি হবে, এনপি কম হইলে বিপি কম হবে, ঠিক আছে। তো এই আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের চেয়ে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বৃদ্ধি পায়, ঠিক আছে, মানে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বেশি। সো আরোহী ট্রান্সফরমার একটা ইয়ে হচ্ছে এটার বিএস ইজ গ্রেটার দেন বিপি, মানে এনএস ইজ গ্রেটার দেন এনপি যেভাবে বিএস ইজ গ্রেটার দেন বিপি। এবার আসো এটার তড়িৎ প্রবাহ কিরকম হবে। তড়িৎ প্রবাহ কিরকম হবে ভাইয়া, যেহেতু তড়িৎ প্রবাহটা বিপরীত সম্পর্ক, ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ কমবে, তাহলে এখানে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যদি বেশি হয় তাহলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আমাদের মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের চেয়ে কম হবে, এই যে উল্টাটা হবে, এই যে দেখছো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বেশি গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কম। সো এটাই হচ্ছে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার। ভাইয়া কি বুঝাইতে পারছি। তো আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার কি, যে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বেশি হয়, অথবা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয়, অথবা যেটাতে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের চেয়ে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কম হয়, এটা স্টেপ আপ ট্রান্সফরমার। সবচেয়ে সহজ যে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের চেয়ে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বেশি, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ চেয়ে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বেশি, সেটা হচ্ছে স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার। বুঝাইতে পারছি, বলো স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার কি বুঝতে পারছো। ওকে, তো এটা বুঝলাম, এটা হচ্ছে আমি এইখানে রাখলাম। এরপরে আসো অবরোহী, ঠিক আছে। ট্রান্সফরমারকে দুইভাবে ভাগ করতে পারি, আরেকটা হচ্ছে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো স্টেপ ডাউন ট্রান্সফরমার কি, এটা কি বুঝাইতেছে আমাদের, কি ডাউন হইতেছে, স্টেপ ডাউন মানে কি ডাউন হইতেছে ভাইয়া, ভোল্টেজ ডাউন হইতেছে, তাহলে এটার কি হবে, ভোল্টেজ ডাউন হইতেছে, অথবা পাক সংখ্যা দিয়ে পাক সংখ্যা কম আর কি। মনে করো ভোল্টেজ কখন ডাউন হবে, ভোল্টেজ কখন কমবে, যেহেতু ভোল্টেজ আর পাক সংখ্যা সমানুপাতিক সম্পর্ক, মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কখন কমবে, যখন মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা কম হবে। দেখো এটাতে মুখ্য থেকে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি, তাহলে এটা অবশ্যই আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। এখানে যেটা আঁকছি এটার উল্টাটা যদি আমি আঁকি তাহলে ওইটা হবে আমাদের অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। সো অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমারে আমাদের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, ঠিক আছে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে কম, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে কম, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের চেয়ে কম, যেহেতু এনএস আর বিপি এগুলা এনএস এনপি বিএস পিপি সমানুপাতিক সম্পর্ক যেহেতু, সেজন্য। তো আমাদের মেইন শর্ত কি, অবরোহী ট্রান্সফরমার মানে কি, যেটাতে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের চেয়ে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কম, সেটা হচ্ছে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এখানে ভোল্টেজ কম হইলে অবশ্যই তড়িৎ প্রবাহটা বেশি হবে, ভোল্টেজ কম হইলে কি হবে ভাইয়া, তড়িৎ প্রবাহটা বেশি হবে, দ্যাটস দ্য থিং।
ভোল্টেজ কম মানে কি তড়িৎ প্রবাহ বেশি হবে, এই তো হয়ে গেছে। ভোল্টেজ কম মানে কি তড়িৎ প্রবাহ বেশি হবে, IS ইজ গ্রেটার দেন IP হবে। ভাই কি বুঝাইতে পারছি এটা? বলো, এতটুকু বুঝলে তোমার এই ট্রান্সফরমার নিয়ে সব শিখা হয়ে গেছে। এবার শুধু আমরা ম্যাথ সলভ করবো, নাথিং এলস। তো তোমার এই পৃষ্ঠায় যা পড়াইছি এইগুলাই সম্পূর্ণ হচ্ছে এই ফুল চ্যাপ্টার হয়ে গেছে, আর লাগবে না। ম্যাথমেটিক্যাল টার্মের অথবা পরীক্ষায় যা আসে এইগুলাই পড়ানো হয়ে গেছে, এগুলার বাইরে পরীক্ষায় আসবে না। বিশ্বাস করো তো ভাইয়াকে? তাইলে আসো শুরু করি। তো অবরোহী ট্রান্সফরমার আর এই ট্রান্সফরমার সব বুঝছি। ওকে, এবারে আসা হচ্ছে আপনার আমাদের মেইন পার্টে চলে যাই। এই যে সৃজনশীল দেওয়া আছে এত বড় করে খেলে দিছে ভাই, এটাকে ছোট না করলে এর মান খারাপ হবে, বোর্ডের মান খারাপ হবে। এই যে সৃজনশীল এত বড় দিবে, মানে এমন বড় দেয় আমাদের টাইপিস্ট যারা আছে ওদেরকে আর একটু ট্রেনিং দেওয়া উচিত। যাই হোক, এইবারে আসো। এই যে ময়মনসিংহ বোর্ড 2024-এর একটা কোয়েশ্চেন, ঠিক আছে? দেখো আমাদের কি বলছে, একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট। ভালো করে বুঝো, মুখ্য কুণ্ডলী মানে কি? এই যে এখন বোঝার সময়, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, ভোল্টেজ মানে বি, মুখ্য কুণ্ডলী মানে হচ্ছে পি বা প্রাইমারি, তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বিপি। মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 3:7। মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, ভালো করে বুঝতে, এখানে কি দিছে? মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, দ্যাট মিন্স মুখ্য কুণ্ডলী অনুপাত গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, এটার মান দিছে, ঠিক আছে? ওকে, এবং মোট পাক সংখ্যা 700টি। কি বলছে? মোট পাক সংখ্যা 700টি। মুখ্য কুণ্ডলীতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। আচ্ছা, মোট পাক সংখ্যা মানে কি? যে NP আর NS এর যোগফল। মুখ্য কুণ্ডলীতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দেওয়া হইলে তাহলে মুখ্য কুণ্ডলীতে যে তড়িৎ দিছে এটা কি? IP না, মুখ্য মানে কি? P। ভালো করে বুঝো। বসে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। কি নির্ণয় করতে বসে? গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। সো দেখো এখানে আমার কি কি দেওয়া আছে, ভালো করে বুঝো। এখানে NP NS এর অনুপাত দেওয়া আছে, আর শুধু IP দেওয়া আছে, আর আমাদের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে। তো এখানে আমাদের গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বের করতে বসে। সো আমরা এখানে বিপি দেওয়া আছে, দেখো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট, ঠিক আছে? দেন হচ্ছে দেওয়া আছে NP অনুপাত NS, মানে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে? 3:7। সো এটা থেকে তুমি ইজিলি একটা জিনিস লিখতে পারবা। দেখো আমি চাইলে NP/NS কি লিখতে পারবো? এই যে এটার পূর্ব রাশিকে উপরে, উত্তর রাশিকে নিচে লিখছি, এটারও পূর্ব রাশিকে উপরে, উত্তর রাশিকে নিচে লিখবো। এই যে আমাদের একটা সমীকরণ চলে আসছে, NP/NS এর একটা সুন্দর সমীকরণ পেয়ে গেছি। আমাদের বের করতে বসে BS = what? তো আমরা জানি এই BP/BS = NS/NP হয় এই সূত্র, নাইলে এই BP/BS = IS/IP, উল্টা তড়িৎ প্রবাহের সাথে ব্যস্তানুপাতিক, এই সূত্র। এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারবো। এবার কোন সময় কোনটা ইউজ করবো এটা তোমাকে বুঝতে হবে, তোমার এই ব্রেন দিয়ে এটা চেক করতে হবে। দেখো আমি BS বের করব না, তাইলে আমি যদি তড়িৎ প্রবাহ দিয়ে বের করতে চাই, তাহলে দেখো এখানে শুধুমাত্র IP দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দেওয়া নাই। দ্যাট মিন্স আমি BP জানি, BS বের করব, শুধুমাত্র IP দেওয়া আছে, IS না জানলে তো আমি BS বের করতে পারবো না। তো আমি তড়িৎ প্রবাহ দিয়ে এটা আনসার পাবো না আপাতত। বাট আমি এইটা দিয়ে দেখো এখানে NP/NS ফুলটা দেওয়া আছে, বা NS/NP যাই হোক, এটা পাবো। আমি তো বের করবো BS বের করবো না, তো আমরা BP এমনিতেই দেওয়া আছে, বাকি সব দেওয়া থাকলে BS বের হয়ে যাবে না? অবশ্যই বের হয়ে যাবে। সো এইভাবে বুঝতে হবে, ঠিক আছে? এইভাবে বুঝতে হবে। এইবারে আসো, আমরা কি লিখবো? আমরা বের করবো BS। তো লিখবো, আমরা জানি কি জানি বলো? আমরা জানি BS/BP, ঠিক আছে? BS/BP = এইখানে আগের সূত্রটাকে উল্টা লিখছিলাম, BP/BS = NP/NS হবে। এটা আমি উল্টা লিখছি, কোনো কিছু লিখলে ওইটা মানে সংশোধন করি। BP আর BN এগুলা সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? তো BS/BP = কি লিখবো ভাইয়া? NS/NP। আমি কেন BS কে উপরে লিখছি? কারণ এই BS টা আমি বের করবো, এখানে NS/NP লিখলাম। তো এখান থেকে দেখো আমি BS = পাইতেছি NS/NP, এই BP টা গুণ হয়ে গেছে না? এবার তুমি হচ্ছে এটা হিসাব করো, এটা হিসাব করো, ঠিক আছে? তো এটা দেখো এখান থেকে আমরা কি পাবো? BS = NS/NP। এই যে NP/NS 3/7 দেওয়া আছে, তাহলে এটা থেকে NS/NP যদি বের করতে চাও, তাহলে এটাকে উল্টাইলে হয়ে যাবে, উল্টাইলে NS/NP পেয়ে যাবা। ওইটা আসবে 7/3। কি আসবে? 7/3। তাহলে NS/NP এর মান কি ভাইয়া? 7/3 ইন্টু BP কত? BP তো 220 ভোল্ট দেওয়াই ছিল, তো 220 ভোল্ট বসাইলে ওইটার মান চলে আসবে 7/3 ইন্টু 220 ভোল্ট। ওকে, 7/3
3 ইন্টু 220, তো এটা কত আসলো ভাইয়া 513.33 ভোল্ট। এটা হচ্ছে আমাদের গৌণকুণ্ডলীর ভোল্টেজ। আমাকে এটাই বের করতে বসে যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো, মানে বিএস নির্ণয় করো। সো এটার মতো ইজি কোয়েশ্চেন, ইজি কোনো কিছু আর হইতে পারে। দেখো 2 লাইনে আনসার হয়ে গেছে। এই চ্যাপ্টারটা আমি বলবো কেউ স্কিপ না করতে, কারণ মাত্র এই একটা ভিডিও দেখলেই এই চ্যাপ্টারটা তুমি না পড়েও পেরে যাবা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা না পড়ে পেরে যাবা। এবং আরেকটা সূত্র এখানে আছে ইম্পর্টেন্ট, আমি ফেলে রেখে আসছি, সেটা হচ্ছে ক্ষমতার সূত্র। ভালো করে বুঝো। এই যে ক্ষমতা, এখানে দুইটা কুণ্ডলী আছে, একটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, একটা গৌণকুণ্ডলী। সো মুখ্য কুণ্ডলীর ক্ষমতা একটা, গৌণকুণ্ডলীর ক্ষমতা একটা। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা হবে, দেখো ক্ষমতা আমরা জানি, ভালো করে দেখো, পি সমান, এখানে ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ দেওয়া থাকে, তাহলে পি সমান আমরা বিআই, এই ক্ষমতা আমরা চ্যাপ্টার 11-এ জেনে আসছি যে ক্ষমতা পি সমান বিআই। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যদি বের করতে চাই, তাহলে দেখো মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, সো মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পি, মুখ্য কুণ্ডলীকে যদি পি ধরো, তাহলে পি অফ পি, ঠিক আছে। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কি হবে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, তাহলে বি অফ পি ইন্টু মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আই অফ পি। এটা হবে আমাদের মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, পি ইজিক্যাল টু বি অফ পি ইন্টু আই অফ পি। ঠিক আছে, সেইভাবে গৌণকুণ্ডলীর ক্ষমতা কি হবে ভাইয়া, গৌণকুণ্ডলীর ক্ষমতা হবে, গৌণকুণ্ডলীর ভোল্টেজ, তাহলে গৌণকুণ্ডলীর ক্ষমতা, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পি অফ পি ধরতে পারো, গৌণকুণ্ডলীর ক্ষমতা হবে পি অফ এস। তাই গৌণকুণ্ডলীর ক্ষমতা কি হবে, গৌণকুণ্ডলীর ভোল্টেজ ইন্টু গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ। বুঝতে পারছি? তো এই সূত্রগুলো জানলেই তোমার আর কিছু লাগবে না, একদম ইজি এইগুলা। এই চ্যাপ্টারটা একদম ইজি, বুঝতেছো? বলো এতটুকু যে পড়াইছি তোমরা কি বুঝছো? ওকে, এরপরে আসো আমরা সৃজনশীল একটা সলভ করলাম। আচ্ছা, এটা দেখো, ট্রান্সফরমার যে নীতির উপর ভিত্তি করে তৈরি তার বিশ্লেষণপূর্বক এর ব্যবহার আলোচনা করি। এটা একমাত্র কোয়েশ্চেন আসছিল, এটা আর কোয়েশ্চেন আসে না। তো ট্রান্সফরমার আসলে কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়, এটা হচ্ছে তড়িৎচুম্বক আবেশের উপর। ঠিক আছে, তড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়। তড়িৎচুম্বক আবেশ মানে কি, এটা দিয়ে হচ্ছে আমরা দেখছিলাম ওই যে চৌম্বক ক্ষেত্র, যেটা কোনো জিনিসের মধ্য দিয়ে বা ম্যাগনেটিক তড়িৎ যদি প্রবাহিত হয়, তাহলে ওইটার চারপাশে হচ্ছে ম্যাগনেটিক একটা ক্ষেত্র তৈরি হয় বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এটার উল্টোটা হচ্ছে তড়িৎচুম্বক আবেশ, মানে ম্যাগনেটিক ফিল্ড থেকে তড়িৎ যে সৃষ্টি হইতে পারে, ওইটাই হচ্ছে আমাদের তড়িৎচুম্বক আবেশ। ওই যে শর্তটা আছে ওইটার উপর ভিত্তি করে ফ্যারাডের যে এই শর্তটা ট্রান্সফরমার তৈরি করা হয়েছিল। সো এটার আনসার পড়ানোর কিছু নাই, মানে এটা জাস্ট দেখে নিও, তোমরা দেখলেই বুঝবে। এটা স্লাইডে আমি দিয়ে দিব, এগুলো আলাদা স্লাইড রেডি করবো, মানে যে ফার্স্টের যেগুলো আছে ওগুলোর জন্য সহজ একটা স্লাইড। ঠিক আছে, তো এটা আমরা পারবো, সমস্যা নেই। এগুলা এইরকম আরেকটা কোয়েশনও নাই আজকের স্লাইডে, সবগুলোই হচ্ছে ম্যাথ, বেশিরভাগই হচ্ছে এই চ্যাপ্টার থেকে ম্যাথই আসে। ওই যে এটাতে কি বলছে দেখো, এটাতে বলছে, এটা রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড 24-এর কোয়েশন, যে আউটপুটে তড়িৎ প্রবাহ, এই যে আউটপুট কোনটা, এই যে প্রথমটা, মানে যেটাতে তুমি তড়িৎ দিবা ওইটা হচ্ছে ইনপুট, মানে মুখ্য কুণ্ডলী, যেটা থেকে বের হবে ওইটা হচ্ছে আউটপুট বা গৌণকুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল বলে নাকি এটাকে, যাই হোক যে কোনো একটা বলে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি। যাই হোক, এই যে আউটপুটে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে। তড়িৎ বিভব মানে কি বি, আউটপুটে তড়িৎ বিভব, আউটপুট মানে কি সেকেন্ডারি, ওইখানে তাহলে সেকেন্ডারিতে ভোল্টেজ কি, বিভব মানে তো ভোল্টেজ, বি অফ এস বের করতে বলছে। কি কি দেওয়া আছে দেখো, তোমার এখানে এই যে এনপি দেওয়া আছে, এনএস দেওয়া আছে, বিএস বের করতে, এটা কি আর কোনো কিছু লাগবে? যাই হোক, এই যে ইনপুটে 200 ভোল্ট, ইনপুটে 200 ভোল্ট দিছে, মানে কি ইনপুট মানে কি মুখ্য কুণ্ডলীর 200 ভোল্ট, মানে কি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, এটা সব দেওয়া আছে। বিএস বের করবা, তা আমরা জানি বিএস বাই বিপি ইকুয়াল টু, এখানে দেখো তড়িৎ প্রবাহ একটা দেওয়া আর একটার দেওয়া নাই, দ্যাট মিনস আমরা তড়িৎ প্রবাহ ইউজ করে বের করতে পারবো না, এই যে পাক সংখ্যা ইউজ করে বের করতে পারবো। তাহলে বিএস বাই বিপি ইকুয়াল টু এনএস বাই এনপি, আমরা বের করবো বিএস, তাহলে বিএস ইকুয়াল টু হবে এনএস বাই এনপি, আর এই বিপিটা গুণ হয়ে যাবে। সো এখানে জাস্ট মান বসাই বা এনএস বাই এনপি, এনএস 6000, এনএস হচ্ছে 6000 এবং এনপি কত, এনপি হচ্ছে 800, ঠিক আছে, ইন্টু বিপি কত, বিপি হচ্ছে এই যে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 200 ভোল্ট। তো এটা যদি হিসাব করো, এটা থেকে তুমি কত পাও দেখো, 6000 ডিভাইডেড বাই 800 ইন্টু 220, সরি 220 না, এটা 200 ভোল্ট। তো এটার আনসার আসতেছে 15000,
15,000 ভোল্ট আসতেছে, এটা হচ্ছে আমাদের গৌণকুণ্ডলীর ভোল্টেজ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, না বুঝার কিছু নেই ভাই। ওকে ভাই, এগুলো আনসার মিলাইতে পারি না? না 15,000 না 1500 ভোল্ট, 15,000 বললাম কেন? 6,000/800, 6,000/800 ইন্টু 200, হ্যাঁ 1500 ভোল্ট আসছে, আমি 15,000 লিখে বলছি, দুঃখিত। এটা আসবে 1500 ভোল্ট। সো এটা বুঝছি। ওকে, এরপরের কোয়েশ্চেনটা কি? এরপরের কোয়েশ্চেন হচ্ছে উক্ত যন্ত্রটির সাহায্যে 12.5 কিলোওয়াট এর তড়িৎ মোটর সংযুক্ত করে দেওয়া হলো, তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করা। আচ্ছা, আমরা এখানে ইনপুট একটা কারেন্ট দিই, ওইটার জন্য এখানে একটা ক্ষমতা পাই, ওই ক্ষমতাটা হচ্ছে আমাদের আউটপুটে যায়, ঠিক আছে? সো আউটপুটে যেটা হয়, মানে আউটপুটে যেটা আসে ওইখানেই তো তোমার মোটর আমরা বসাই, ঠিক আছে? তোমরা মোটরের জিনিসপাতি দেখছো না, একটা ইনপুট দেওয়া হয়, আউটপুটে যেটা পাই ওইটা নিয়েই হিসাবপাতি হয় আমাদের। সো আউটপুটে তুমি যে ক্ষমতাটা পাবা বা সেকেন্ডারি কুণ্ডলিতে, গৌণ কুণ্ডলিতে যে ক্ষমতা পাবা, ওই ক্ষমতা যদি গৌণ কুণ্ডলীর ক্ষমতা যদি আমাদের এখানে যে মোটর বসাইবা ওই মোটর থেকে বেশি হয়, গৌণ কুণ্ডলীর ক্ষমতাগুলো যদি যে মোটর বসাবো ওই মোটর থেকে বেশি হয়, তাইলে মোটর কার্যকর হবে, নাইলে হবে না। এখান থেকে যে কোনো জিনিস বসাও, যে কোনো ক্ষমতার জিনিস বসাও, জাস্ট গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করতে হবে। এবং এইগুলাতে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই যে ট্রান্সফরমারগুলাতে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা সবসময় সমান হয়, এটা আমি এখানে লিখে আসি, মনে রাখবা। ট্রান্সফরমারে কি হয় ভাইয়া? ট্রান্সফরমারে সবসময় মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, ঠিক আছে, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণ কুণ্ডলীর ক্ষমতা পরস্পর সমান হয়, মানে যে পি অফ পি আর পি অফ এস পরস্পর সমান হয়। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণ কুণ্ডলীর ক্ষমতা পরস্পর সমান হয়, ঠিক আছে? এই দুইটা পরস্পর সমান হয়। বা তুমি এখান থেকে লিখতে পারবা বিপি ইন্টু আইপি ইজিক্যাল টু বিএস ইন্টু আইএস, ঠিক আছে? এই জিনিসটা বাংলায় লিখতেছি না, মনে রাখবা। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণ কুণ্ডলীর ক্ষমতা সমান হয় ট্রান্সফরমারের ক্ষেত্রে, ঠিক আছে? ক্ষমতা চেঞ্জ হয় না। ওকে, তো আমরা কি করব? আমরা হচ্ছে গৌণ কুণ্ডলীতে ক্ষমতা বের করবো। সো ক্ষমতা বের করতে হলে গৌণ কুণ্ডলীর ক্ষমতা ভালো করে বুঝো। গৌণ কুণ্ডলীর ক্ষমতা কি হবে? পি অফ এস ইজ ইকুয়াল টু বি অফ এস ইন্টু আই অফ এস। এটা হচ্ছে গৌণ কুণ্ডলীর ক্ষমতা সূত্র, আমরা ভালো করে পড়ছিলাম। তাহলে আমার গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ জানা লাগবে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ জানা লাগবে। সো গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ তড়িৎ প্রবাহ কি দেওয়া আছে? দেখো, কোনোটাই দেওয়া নাই, শুধু গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, আর কোনোটাই দেওয়া নাই। সো আমরা এই পাক সংখ্যা থেকে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ তড়িৎ প্রবাহ বের করতে হবে। গ নাম্বারে পেয়ে গেছি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 1500 ভোল্ট, ঠিক আছে? তো আমরা লিখতে পারবো গ হতে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 1500 ভোল্ট পেয়ে গেছি। এবার আমার গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ জানা লাগবে। সো তড়িৎ প্রবাহ কেমনে বের করব? আইএস বাই আইপি। দেখো, তড়িৎ প্রবাহের সাথে এখানে তুমি এইবার দুই জায়গারই ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজ দিয়ে হিসাব করতে পারো, আবার পাক সংখ্যা দেওয়া আছে, পাক সংখ্যা দিয়ে হিসাব করতে পারো। তো আইএস বাই আইপি ইকুয়াল টু, দেখো আমরা জানি তড়িৎ প্রবাহটা শুধু ব্যস্তানুপাতিক, এই জিনিসটা শিখলেই হয়ে যাইতেছে। তড়িৎ প্রবাহ ব্যস্তানুপাতিক, দ্যাট মিন্স আইএস বাই আইপি। আইএস উপরে দিছি, এখানে সেকেন্ডারি পাক সংখ্যা যদি ইউজ করি, তাহলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ উপরে দিছি, এখানে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা নিচে হবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আইএস বাই আইপি ইকুয়াল টু এনপি বাই এনএস হবে, নট এনএস বাই এনপি, হবে এনপি বাই এনএস, ঠিক আছে? মানে এই আই এর সাথে সবগুলো হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমি আইএস বের করব, আইএস ইকুয়াল টু কি হবে ভাইয়া? এনপি বাই এনএস, আর এই আইপি যেটা আছে এটা এখানে গুণ হয়ে আসলো, ঠিক আছে? সো এটা হিসাব করো, এনপি বাই এনএস। হোয়াট ইজ এনপি? এনপি 800। তো এখানে তুমি পাইলা এনপি হচ্ছে ভাইয়া 800 এবং এনএস কত? এনএস হচ্ছে 6000। এনএস কত? এনএস হচ্ছে ভাইয়া 6000 ইন্টু আইপি কত? হোয়াট ইজ আইপি? আইপি এই যে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে আইপি। আইপি আমার দেওয়াই আছে কত ভাইয়া? 60 এম্পিয়ার দেওয়া আছে, ঠিক আছে? তো হিসাব করো 60 এম্পিয়ার। তো এখান থেকে তুমি গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ পেয়ে যাবা। পেয়ে যাইতেছো নাকি পেয়ে যাইতেছো না আমাকে বলো। 800 ডিভাইডেড বাই 6000 ইন্টু 60, এটা কত আসলো? এটা আসলো 8 এম্পিয়ার। এটা কত এম্পিয়ার আসছে? 8 এম্পিয়ার। এবার আমাকে তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা এটা চেক করার জন্য কি করা লাগবে? গৌণ কুণ্ডলীর ক্ষমতা কত এটা চেক করা লাগবে। কারণ আউটপুটে যে ক্ষমতা পাই, আউটপুটে গৌণ কুণ্ডলীতে যে ক্ষমতা পাই, আমাদের এই গৌণ কুণ্ডলীর ক্ষমতাই হচ্ছে আমাদের
মোটর বা কোনো কিছু কার্যকর হবে কিনা ওইটা চেক মানে ওইটা দিয়ে চেক করা লাগে, কারণ আমরা মোটরগুলো ওইখানেই বসাই। আমরা একটা ট্রান্সফরমার কেন ইউজ করি, আমরা একটা ইনপুটে দেই, আউটপুটে অন্য একটা মান পাওয়ার জন্য, ঠিক আছে। তো আউটপুটে যে মান পাই ওইটার হিসাবে সব কিছু হবে, ঠিক আছে। সো আমরা এইবার গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করবো, ঠিক আছে। লিখো অতএব গৌণ কুণ্ডলীর ক্ষমতা। সো গৌণকুণ্ডলীর ক্ষমতা কি হবে ভাইয়া? গৌণকুণ্ডলীর ক্ষমতা হবে তোমার পি অফ এস ইজ ইকুয়াল টু বিএস ইন্টু আইএস। তো বিএস পাইছি 1500 ভোল্ট, আইএস পাইছি 8 এম্পিয়ার। এটা হিসাব করলে গৌণকুণ্ডলীর ক্ষমতাও চলে আসবে 1500 ইন্টু 8, এটা আসতেছে 12,000 ক্ষমতার একক ওয়াট। তাহলে এটা কিলোওয়াটে দেওয়া আছে না, আমরা এটাকে কিলোওয়াটে নিব। কিলোওয়াটে কেমন 1000 দিয়ে ভাগ দিয়ে, তাহলে এটা থেকে আসবে 12 কিলোওয়াট 1000 দিয়ে ভাগ দিলে। তো আমরা দেখতেছি যেহেতু গৌণকুণ্ডলীর ক্ষমতাটা আমাদের এখানে যে তড়িৎ মোটর বসাইতে চাইতেছে ওই তড়িৎ মোটরের চেয়ে কম, গৌণকুণ্ডলীর ক্ষমতা কিন্তু মাত্র 12 কিলোওয়াট বের হয়েছে। আমাদের যে তড়িৎ মোটর সংযুক্ত করব ওইটার ক্ষমতা 12.5 কিলোওয়াট, তাহলে আমরা এখানে আউটপুটে 12 কিলোওয়াট পাইতেছি। তো যেহেতু 12 কিলোওয়াট পাইতেছি, এই 12 কিলোওয়াটের মধ্যে 12.5 কিলোওয়াটের তড়িৎ মোটর সংযোগ করলে কি মোটর চলবে না। তো যেহেতু গৌণকুণ্ডলীর ক্ষমতাটা আমাদের তড়িৎ মোটরের ক্ষমতার চেয়ে কম, তাইলে মোটর কার্যকর হবে না, আশা করি বুঝছো। এই চ্যাপ্টারটা ভাই স্কিপ করার দরকার নাই, এটা এমন একটা ইজি চ্যাপ্টার যেটা দেখো আমি তোমাকে হুদাই মানে জাস্ট এটা নাথিং এলস 1 ঘন্টার একটা ক্লাস করাইলেই তোমাকে বুঝিয়ে দিতে পারবো, আর কিছু লাগবে না, সবগুলা ইজি। এই চ্যাপ্টার থেকে পরীক্ষা মানে মনে করো এটাকে হচ্ছে সেফটির জন্য রাখতে পারো অনেক সময়। সো তোমরা তো হচ্ছে আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় তোমার মনে হয় বলতে কি আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো। ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো। তো এসে 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে। মনে করো তুমি ক্লাস 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ। এটা হচ্ছে ডিরেক্ট মানে এটা তোমাদের জন্য এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে। তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRBP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস। বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে। সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো দেখেই তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে, বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কীভাবে পড়াইতেছি। বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না। এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। এগুলার ডেমো ক্লাস আছে, ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে। তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো, আমার মনে হয় ভর্তি হওয়া উচিত। প্রত্যেকটা SSC 26 বা SSC 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের SSC 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেলা। SSC 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবো। তো এখন এইখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। SSC 27 তোমরা জানো কোন চ্যাপ্টার আছে, বা 26। তো এইগুলোর প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, এই যে ফুল ফিজিক্স, ঠিক আছে। এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে।
এরপরে এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবে যে তখন প্রাইস কত। ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেম ভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলাতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে পিসিবি যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো। ঠিক আছে, তো এই যে ইয়ে আছে, এবং এগুলা ক্লাস কেমনে হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায় এবং রেকর্ডেডগুলোর প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্নে যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে হয় তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে দিবে, বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে। ঠিক আছে, প্রিমিয়াম রেকর্ডেড মানে কি একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে। ঠিক আছে, তো এগুলা পাবা। তো সেম ভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে দেখো। এরপর হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলাতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে। ঠিক আছে, তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, জন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলার নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা, তখন 790 সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স, এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক টু প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হলে তোমার 100%-এর যদি বেশি কোনো বস্তু থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা, এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক টু প্রো কোর্স, বেসিক টু প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার। ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক টু প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ। এটা থেকে সহজ কোয়েশ্চেন দিয়ে দিবে, তখন যদি আসে একটা কোয়েশ্চেন তুমি পারতেছো না, ওটা কঠিন মনে হয়ে গেছে তোমার কাছে বা একটু পেজ খেয়ে গেছে, তখন এই চ্যাপ্টারের থেকে আনসার করে তুমি পার পেয়ে যাবে ইনশাল্লাহ। এজন্য এই চ্যাপ্টারটা শিখে রাখা উচিত। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এইবারে আসো, গৌণকুণ্ডলীর রোধ কত বের করতে বসে। তো রোধ কেমনে পাই দেখো, আমরা জানি তড়িৎ প্রবাহ ওহমের সূত্র অনুযায়ী I=B/R, এগুলা চ্যাপ্টার কতর কোয়েশ্চেন, চ্যাপ্টার 11-এর। তো এখান থেকে রোধ আমরা পাই R=, দেখো R= ক্রস চেঞ্জ হয় B/I আসে। তো তুমি গৌণকুণ্ডলীর রোধ বের করবা, তাইলে গৌণকুণ্ডলীর রোধ বের করতে হলে গৌণকুণ্ডলীর ভোল্টেজ আর গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ ইউজ করতে হবে, নাথিং এলস। তো ভাই তো ইজি, মানে এই চ্যাপ্টারটা আমি যখন মানে পড়াই স্টুডেন্টদেরকে ম্যাথমেটিক্যাল টার্মেরগুলা, মানে এত ইজি জিনিস আছে যে ওইটাও আমি মানে চিন্তা করে পাই না। আর এইটাতে পরীক্ষাতে সবচেয়ে সেফের একটা জায়গা হচ্ছে এই যে তোমার মানে এমনিতে থিওরি যেগুলো এগুলো আসে না পরীক্ষায়, তাই আমি তোমাকে পরীক্ষার জন্য পড়াইতেছি, আপাতত বেসিক পড়াইতেছি না। বেসিক টু পড়লে ফুল চ্যাপ্টারটা পড়াইতাম, এখন ফুল চ্যাপ্টার পড়াই সময় নষ্ট করে লাভ নাই, সেজন্য এটা ম্যাথমেটিক্যাল টার্মেরগুলো পড়াই দিয়েছি। ঠিক আছে, ওকে। এবারে আসো, একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 100। আচ্ছা দেখো, রোধ বের করতে বসে গৌণকুণ্ডলীর রোধ, গৌণকুণ্ডলীর রোধ বের করতে হইলে গৌণকুণ্ডলীর ভোল্টেজ গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ লাগবে। তো আমার কি কি দেওয়া আছে দেখো, আমাদের বলছে একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 100 ভোল্ট, 100 মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, দ্যাট মিনস এনপি। মুখ্য ও গৌণকুণ্ডলীর ভোল্টেজ যথাক্রমে এত, দ্যাট মিনস মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে এটা,
গৌণকুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে এটাই, যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ পেয়ে গেছে অলরেডি। ট্রান্সফরমারটির ইনপুট কারেন্ট মানে কি, যেটা দেওয়া হয় আর যেটা দেওয়া হয় এটা কোথায় দেওয়া হয়, মুখ্য কুণ্ডলীতে দেওয়া হয়, তাহলে মুখ্য কুণ্ডলীর কারেন্ট হচ্ছে আইপি, এই যে 2 এম্পিয়ার। 205 ওয়াটের একটা তড়িৎ যন্ত্র ট্রান্সফরমারের সাথে সংযুক্ত করা হলো। আমাকে বলছে গৌণকুণ্ডলীর রোধ বের করতে। সো আমাকে আগে দেখো, আমি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ জানি, গৌণকুণ্ডলীর ভোল্টেজ জানি, জাস্ট গৌণকুণ্ডলীর প্রবাহ বের করলে রোধ পেয়ে যাবো। সো এইভাবে থিঙ্ক করতে হবে, এইভাবে বুঝতে হবে। সো এখানে কি দেওয়া আছে ভাইয়া, গৌণকুণ্ডলীর ভোল্টেজ বিএস কত দেওয়া আছে, 200 ভোল্ট। কত দেওয়া আছে, 200 ভোল্ট। আমরা কি বের করবো, গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত। আমার আইপি দেওয়া আছে, ভালো করে দেখো, আইপি মানে কি, মুখ্য কুণ্ডলীর প্রবাহ 2 এম্পিয়ার দেওয়া আছে, ঠিক আছে। এবং মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত, 100 ভোল্ট দেওয়া ছিল না। সো এটা থেকে কিন্তু আমি আইএস পেয়ে যাবো। মনে করো আমি আইএস জানি না, আইএস বের করতে পারবো না। আমরা জানি আইএস বাই আইপি, এখানে জাস্ট আমরা জানি লিখে ফেললে হয়ে যাবে, তোমার মার্কস কাটবে না। আমরা জানি আইএস বাই আইপি ইজিক্যাল টু কি ভাইয়া, আইএস বাই আইপি ইজিক্যাল টু বিপি বাই বিএস, উল্টা সম্পর্ক। তাহলে আইএস ইজিক্যাল টু হবে বিপি বাই বিএস, এই আইপিটা গুণ হয়ে আসবে। তো এখান থেকে তোকে ইজিলি পেয়ে যেতেছে বিপি বাই বিএস, বিপি হচ্ছে 100, বিএস হচ্ছে 200 এন্ড আইপি হচ্ছে 2 এম্পিয়ার। তো এটা থেকে আসবে আই থিঙ্ক 1 এম্পিয়ার অনলি, এটা আসবে 1 এম্পিয়ার আইএস। তো আইএস যদি 1 এম্পিয়ার আসে, গৌণকুণ্ডলীর রোধ বের করতে বসে, অতএব গৌণকুণ্ডলীর রোধ মানে কি ভাইয়া, আর অফ এস। তাহলে রোধ কত আইতেছে, আসতেছে বিএস বাই আইএস। এই তো এটাই তো গৌণকুণ্ডলীর রোধ তো আগে বুঝাই দিছি কেমনে কি। তো এখানে গৌণকুণ্ডলীর ভোল্টেজ পাইছো 100, তড়িৎ প্রবাহ পাইছো 1, তাহলে এটা দেখে 100 ওহম আসতেছে। রোধের একক কি, ওহম। এই যে এটা হচ্ছে আমাদের গৌণকুণ্ডলীর রোধ 100 ওহম। এটা কি কঠিন, এগুলা পরীক্ষা আসলে কি তুমি পারবা না, বলো না পারার কোনো কিছু আছে এটাতে, না পারার। আচ্ছা সরি, এটাতে একটা ভুল করছি, গৌণকুণ্ডলীর রোধ তো 200 ভোল্ট, 100 ভোল্ট না তো, গৌণকুণ্ডলীর রোধ 200 ভোল্ট, আমি 100 ভোল্ট বলে বসাই বলছি, সরি। এটাতে 200 ভোল্ট হবে, তাহলে 200 ভোল্ট আর তড়িৎ প্রবাহ 1 এম্পিয়ার পাইছি, হিসাব করলে এটা 200 এম্পিয়ার আসবে। কত এম্পিয়ার আসবে, সরি 200 ওহম আসবে, 200 ওহম আসবে। রোধের একক ওমেগা বা ওহম। এটা কি বুঝতে পারছি আমরা? ওকে, বুঝছি, না বুঝার কিছুই নাই। এবার বলছে উক্ত তড়িৎ যন্ত্রটি, মানে 205 ওয়াটের একটা তড়িৎ যন্ত্রটি ট্রান্সফরমারের সাথে সংযুক্ত করা হয়েছে। উক্ত তড়িৎ যন্ত্রটি ওই ট্রান্সফরমারের সাথে সংযুক্ত করা হলে তড়িৎ যন্ত্রটি ব্যবহার উপযোগী হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। যে ব্যবহার উপযোগী হবে কিনা, কেমনে ব্যবহার উপযোগী হবে কিনা চেক করবা। ওই যে এই ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর ক্ষমতা কত, এটা বের করবা। গৌণকুণ্ডলীর ক্ষমতা যদি এখানে যে মোটর লাগাইছে ওই মোটরের ক্ষমতা থেকে বেশি হয়, তাহলে অবশ্যই মোটরটা চলবে। কিন্তু গৌণকুণ্ডলীর ক্ষমতা যদি এই মোটরের ক্ষমতা থেকে কম হয়, তাহলে তো আর এটা চলবে না। ইজি না ভাইয়া? আহারে দেখো, আমরা কি বের করব, গৌণকুণ্ডলীর ক্ষমতা। গৌণকুণ্ডলীর ক্ষমতা কি ভাইয়া, গৌণকুণ্ডলীর ক্ষমতা হচ্ছে পিএস। তাহলে পিএস ইকুয়াল টু হচ্ছে বিএস ইন্টু আইএস, এটাই তো। তো বিএস আইএস সবই তো জানি। 200 ভোল্ট হচ্ছে আমাদের গৌণকুণ্ডলীর ভোল্টেজ, আর গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 1 এম্পিয়ার গতে পাইছিলাম, তো এটা পাইলাম 200 ওমেগা। তো এটার ক্ষমতা পাইছি 200 ওমেগা গৌণকুণ্ডলীর ক্ষমতা। কিন্তু তড়িৎ মোটর যেটা এখানে সংযুক্ত আছে এটা 205 ওয়াট। তো আমরা লিখবো, যেহেতু গৌণকুণ্ডলীর ক্ষমতাটা তড়িৎ মোটরের ক্ষমতার থেকে কম, তুমি বাংলায় লিখলে আরো ভালো হবে, যেহেতু এমনিতে অঙ্কটা মানে ছোট। তুমি লিখবা যেহেতু গৌণকুণ্ডলীর ক্ষমতা এখানে 200 ওয়াট বেরোইছে, আরে ওমেগা কে দিছে 200 ওয়াট ক্ষমতার একক। সো ক্ষমতা একক ওয়াট। সো যেহেতু গৌণকুণ্ডলীর ক্ষমতা 200 ওয়াট বেরোইছে, অন্যদিকে আমাদের তড়িৎ মোটরের ক্ষমতা জাস্ট 205 ওয়াট। তাইলে সরি, গৌণকুণ্ডলীর ক্ষমতা 200 ওয়াট, তড়িৎ মোটর অন্যদিকে 205 ওয়াট, তাইলে গৌণকুণ্ডলীর ক্ষমতা কম, তাইলে তড়িৎ মোটর চলবে না। তড়িৎ মোটর কি ব্যবহার উপযোগী হবে, তড়িৎ যন্ত্র ব্যবহার উপযোগী হবে না, ব্যবহার উপযোগী হবে না। বুঝছি? কত ইজি একটা ম্যাথ, ঠিক আছে। এরপরে আসো এটা, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বের করতে বলছে। ভাইয়া তোমরা কি পারবা গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বের করতে? বলো, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা মানে কি? গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, দ্যাট মিন্স গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনএস না। কি দেওয়া আছে দেখো, কোন জিনিসটা দুই দিকেই দেওয়া আছে। তো দেখো এখানে বিপি বিএস দুই সাইডের দেওয়া আছে, মুখ্য গুণর দেওয়া আছে। তড়িৎ প্রবাহ দিয়ে করতে পারবা না, কারণ আইপি দেওয়া আছে, আইএস নাই। তুমি দেখবা, তুমি তো পাক সংখ্যা বের করবা। সো পাক সংখ্যা ব্যতীতে মানে
পাক সংখ্যা ব্যতীত বাকি আর কি কি আছে ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ এই ভোল্টেজ আর তড়িৎ প্রবাহের মধ্যে কোন জিনিসটা দেখবা দুই সাইডেই আছে কোন জিনিস আছে অনলি ভোল্টেজ আছে তাহলে তুমি পাক সংখ্যা বের করবা না পাক সংখ্যা কেমনে বের করবা যেহেতু গৌণকুণ্ডলীর পাক সংখ্যা ns বের করবা তাহলে লিখবা ns/np = দেখো কোনটা দুই দিকেই দেওয়া আছে বিপি বিএস দুই দিকে দেওয়া আছে ঠিক আছে তো ভোল্টেজ আর পাক সংখ্যার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক ns উপরে লিখছো এখানে বিএস উপরে লিখবা তাহলে bs/bp হবে তো এখান থেকে পাবা ns = bs/bp ইনটু np টা এখানে গুণ হয়ে আসলো ns কি পাবা bs/bp ইনটু np তো bs কত বলো bs কত bs হচ্ছে তোমার 220 ভোল্ট bs হচ্ছে 220 ভোল্ট bp কত bp হচ্ছে 440 ভোল্ট ঠিক আছে ইনটু np কত হোয়ার ইজ np np যে এখানে 500 ভোল্ট দেওয়া আছে ঠিক আছে সরি 500 ভোল্ট না np হচ্ছে 500টা পাক সংখ্যা 500 এটা কোনো একক নাই 220 ডিভাইডেড বাই 440 ইনটু 500 কত আসছে 250 তো গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত আসছে 250 কোনো একক নাই এটাই आंसर আহারে 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 কবে পাবো তাহারে এরকম একটা গান আছে না রে দেখো ভাই সবই পারে আহারে আহারে কোথায় পাবো তাহারে আহারে আহারে দেখো এটা কি ইজি নাকি কঠিন অবশ্যই ইজি নেক্সটে আসো এই যে গ নাম্বার ট্রান্সফরমারটি দ্বারা 110 ওমেগা এর একটা বাতি জ্বালানো সম্ভব কিনা আহারে এটা তো বলবা যে ভাই এটা তো পেচের মধ্যে ফালাই দিছি 110 ওমেগার বাতি জ্বলবে কিনা এটা কেমনে বের করব আমি তো অন্য চ্যাপ্টারগুলো বেশি সময় নিয়ে পড়াইছি তাহলে আমরা একটা কাজ করি এই চ্যাপ্টারটা আমরা সবচেয়ে দ্রুত সলভ করি মানে এই চ্যাপ্টার 12 ইতিহাসে সবচেয়ে কম সময় তোমাদেরকে ফুল চ্যাপ্টার পড়াই মানে শিখাই ফেলতেছি মাথা মধ্যে ঢুকাই ফেলতেছি এটা একটা রেকর্ড করে ফেলে নাই কি করো কি বলো দেখো ট্রান্সফরমারটি দ্বারা 110 ওমেগা এর একটা বাতি জ্বালানো সম্ভব কিনা এটা বুঝবা 110 ওমেগা এর বাতি জ্বালাইতা তো তুমি যেহেতু বাতি জ্বালাবাছো ওই বাতির একটা ক্ষমতা থাকবে তো এইবারে দেখো তোমার এখানে মুখ্যতে সরি গৌণতে যেহেতু বাতি জ্বালানো সম্ভব কিনা সবগুলা গৌণতে হিসাব মুখ্যতে কোনো হিসাব নাই তুমি কোনো কিছু মোটর লাগাও বাতি জ্বালাও ফ্যান চালাও যাই করো ওইটা গৌণতে হিসাব করবা ঠিক আছে তো গৌণতে কি দেওয়া আছে গৌণের ভোল্টেজ দেওয়া আছে আবার এখানে তোমার 110 ওমেগা একটা বাতি যদি স্থাপন করে কোথায় স্থাপন করবে গৌণতে আছে না গৌণতে স্থাপন করবে এটা হচ্ছে আমাদের রোধ দেওয়া আছে আর দেওয়া আছে বিভব রোধ আর বিভব দেওয়া থাকলে ক্ষমতার সূত্র কি দেখো আমরা ক্ষমতার সূত্র তিনটা জানি একটা হচ্ছে ক্ষমতা P = BI ক্ষমতা P = I² R এবং ক্ষমতা P = B²/R এটা জানি ঠিক আছে তো আমরা এই যে 110 ওমেগা এর বাতি এটার এক্স্যাক্টলি ক্ষমতা কত ওইটাও দিয়ে বের করে ফেলতে পারি তাইলে কিন্তু আমরা দেখব যে এই গৌণকুণ্ডলীর ক্ষমতা কত ওইটার সাথে তুলনা করে আমরা বাতিটা জ্বলবে কিনা ওইটা আমরা বের করে ফেলতে পারবো সো আমাদের আলটিমেটলি 110 ওমেগা বাতির আগে ক্ষমতা বের করতে হবে ঠিক আছে সো এই যে কোনটা ইউজ করব দেখো গৌণকুণ্ডলীর কি দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে আর বাতি লাগাবো হচ্ছে 110 ওমেগা মানে রোধ আর ভোল্টেজ দেওয়া থাকলে এটা ইউজ করব ক্ষমতার ক্ষেত্রে ঠিক আছে ওকে আগে নিয়ে আমি তোমাকে শিখিয়ে দিলাম জিনিসটা আহারে আহারে কোথায় পাবো তাহারে ওকে সো আমরা কি করব আমরা লিখব এখানে গৌণকুণ্ডলীর ভোল্টেজ BS = কত দেওয়া 220 ভোল্ট ঠিক আছে এবং আমরা যে বাতিটা লাগাবো ওই বাতির রোধ কত ঠিক আছে বাতির রোধ মানে কি রেজিস্ট্যান্স রোধ কত R = 110 ওহম ঠিক আছে তো এখান থেকে আমরা ওই বাতির ক্ষমতা পেয়ে যাব বাতির ক্ষমতা কি ভাইয়া P = ক্ষমতা P = কি বলো ক্ষমতা B²/R না এটাই তো যেহেতু এখানে গৌণকুণ্ডলী হিসাব করতেছে গৌণকুণ্ডলী দিয়ে দিতে পারো সমস্যা নাই ঠিক আছে গৌণকুণ্ডলীতেই হচ্ছে আমরা মানে বাতি লাগাবো অবশ্যই এখানে BS হচ্ছে 220 এটা স্কয়ার ডিভাইডেড বাই R এর মান হচ্ছে 110 তো এটা যদি কাউন্ট করো এটা থেকে কি আসবে 220 স্কয়ার ডিভাইডেড বাই 110 ওইটা আসবে তোমার 440 কত আসবে 440 ওয়াট আসবে কত ওয়াট আসবে ভাইয়া 440 ওয়াট ভাই কি বুঝিতে পারছি তো আমাদের বাতির ক্ষমতা কত আসছে 440 ওয়াট আসছে বাতির ক্ষমতা কত আসছে 440 ওয়াট এবার আমরা দেখব আমাদের গৌণকুণ্ডলীর ক্ষমতা কত গৌণকুণ্ডলীর ক্ষমতা যদি 440 ওয়াট বা তার বেশি হয় তাহলে অবশ্যই বাতিটা জ্বলবে এবার গৌণকুণ্ডলীর ক্ষমতা যদি 440 ওয়াট বা এর চেয়ে কম হয়ে যায় তাহলে বাতি জ্বলবে না সিম্পল ইস্যু আমরা কি করব বলো আমরা হচ্ছে এই গৌণকুণ্ডলীর ক্ষমতাটা চেক করব গৌণকুণ্ডলীর ক্ষমতা চেক করব ঠিক আছে ওকে তাহলে লিখো অতএব গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করতে হলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ জানি না এটা বের করতে হবে তো এটা আসলে বাকিগুলো তোমরা পারতা
তারপরেও ভাই আর মানবতার খাতিরে একটু দেখাই দিতেছি, নাথিং এলস। দেখো আমরা কি করব, এখানে মুখ্য কুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে, তো আমরা গৌণ কুণ্ডলীর প্রবাহ বের করবো। সো আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু, এখানে দেখো বিপিবিএস দেওয়া আছে, তো আমরা ইজিলি বিপিবিএস এর সাথে সম্পর্ক ক্রিয়েট করি। আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু হবে বিপি বাই বিএস, উল্টা কাহিনী। তো আইএস ইজ ইকুয়াল টু হবে বিপি বাই বিএস ইন্টু এই আইপি এখানে গুণ হয়ে আসলো, ঠিক আছে। তো বিপি বাই বিএস কত, বিপি হচ্ছে 440, বিপি 440, বিএস হচ্ছে 220, এবং আইপি কত, আইপি যে 1 এম্পিয়ার, এখানে আইপি 1 এম্পিয়ার দেওয়া আছে, এই যে এটা সো 1 এম্পিয়ার। তো এটা হিসাব করলে আই থিঙ্ক 2 আসবে, 2 এম্পিয়ার আসছে আমাদের গৌণকুণ্ডলীর প্রবাহ। অতএব গৌণকুণ্ডলীর ক্ষমতা পিএস ইজ ইকুয়াল টু হবে আইএস ইন্টু বিএস, অথবা বিএস ইন্টু আইএস, যাই হোক একই কথা। সেখানে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 এম্পিয়ার, ভোল্টেজ আসছে 220, হিসাব করলে আমাদের 440 ওয়াট আসতেছে। সো আমরা দেখতেছি যে এখানে গৌণকুণ্ডলীর ক্ষমতা ইজ ইকুয়াল টু বাতির ক্ষমতা সমান হয়ে গেছে, এই যে 440 ওয়াট, দুইটারই ক্ষমতা 440 ওয়াট সমান হয়ে গেছে। যেহেতু বাতির ক্ষমতা আর গৌণকুণ্ডলীর ক্ষমতা সমান, তাহলে অবশ্যই যেহেতু সমান সমান, তাহলে অবশ্যই বাতিটা এখানে লাগাইলে এই বাতিটা জ্বলবে। যদি গৌণকুণ্ডলীর ক্ষমতা কম হইতো, এই 440 ওয়াটের কম হইতো, তাহলে কিন্তু বাতি জ্বলতো না। আবার গৌণকুণ্ডলীর ক্ষমতা 440 ওয়াট থেকে যদি বেশি হইতো, তাইলেও বাতি জ্বলতো, কারণ গৌণকুণ্ডলীর ক্ষমতা আমাদের বাতির ক্ষমতা থেকে বেশি আছে। তো বেশি ক্ষমতা বিশিষ্ট কোনো জায়গায় কম ক্ষমতার কোনো জিনিস জ্বালাইলে অবশ্যই তো এটা জ্বলবে, কারণ ওইটা থেকে সে ক্ষমতা নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই কি হবে, বাতি জ্বলবে। এটাই আনসার, সিম্পল একটা আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। চ্যাপ্টার এখানেই শেষ। আমরা যদি বলি যার করা লাগবে না ভাই, এখানেই শেষ, বিদায়। আমি কিন্তু এখানে চ্যাপ্টার প্রথম করে দিয়ে দিতে পারবো, আর নেক্সটে যাই পড়বা সবচেয়ে না পরিচিত আসবে, তারপরে ভাই আর অনেকগুলা সিকিউ সলভ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। ক্লাস কেমন লাগতেছে, সুন্দর না? বলো, আমাকে বলো, এটা কি বুঝতেছো? ওকে, সো দেখো এরপরের কোয়েশ্চেনটা কি, এরপরের কোয়েশ্চেন হচ্ছে বরিশাল বোর্ড 24-এর। কি বলছে, একটা ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 50, 125, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ও প্রবাহ দেওয়া আছে। দেখো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ এটা, প্রবাহ এটা। বলছে গৌণকুণ্ডলীর রোধ, আবারও দেখো গৌণকুণ্ডলীর রোধ মানে কি, গৌণকুণ্ডলীর রোধ আর এস, এটা কেমনে বের করবো? গৌণকুণ্ডলীর রোধ কি ভাইয়া, আর এস, এটা কেমনে বের করবো? আর এস সমান কি ভাইয়া বলো, এই যে আমরা জানি আই ইজ ইকুয়াল টু বি বাই আর, ওটা দেখি আসে হচ্ছে আর ইজ ইকুয়াল টু বি বাই আই, এটা আসে না, এটা হবে বিএস বাই আইএস। দ্যাট মিনস আমরা গৌণকুণ্ডলীর রোধ পাইতে হইলে গৌণকুণ্ডলীর ভোল্টেজ, গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ জানা লাগবে। এখানে কি দেওয়া আছে, মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে এইটা, গৌণকুণ্ডলীর ভোল্টেজ দেওয়া নাই, মুখ্য কুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে, গৌণকুণ্ডলীর প্রবাহ দেওয়া নাই। দ্যাট মিনস আমরা দুইটা ক্ষেত্রেই বিএসও বের করা লাগবে, আইএসও বের করা লাগবে যদি আমরা গৌণকুণ্ডলীর রোধ বের করতে চাই। সো দেখো ইজি না, আমি কেন করে দিতেছি নিজেও জানি না, তোমরা পারার কথা। তাহলে বিএস বাই বিপি ইজ ইকুয়াল টু কি হবে, এনএস বাই এনপি, যেহেতু পাক সংখ্যা দিয়ে সূত্র দিছে, তাহলে বিএস ইজ ইকুয়াল টু আসবে এনএস বাই এনপি, বিপিটা গুণ হয়ে যাবে, এখান থেকে হিসাব করো এনএস এনপি কত। দেখো মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, এই যে এটা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি, এটা গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, এটা হচ্ছে এনএস। তো এটা হিসাব করি আমরা, এনএস হচ্ছে আমাদের কত 150, আর সরি এনএস হচ্ছে 125, আর এনপি হচ্ছে 50, বি অফ পি কত, বিপি কত, এই যে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ এটা হচ্ছে বিপি, কত দেওয়া আছে 220 ভোল্ট। তো এটা যদি হিসাব করো তুমি হচ্ছে এখান থেকে বিএস পাবা, কত পাও 125 ডিভাইডেড বাই 50 ইন্টু 220, এটা আসতেছে হচ্ছে আমাদের 550, কত আসতেছে 550 ভোল্ট, কত আসতেছে 550 ভোল্ট, ঠিক আছে। ওকে, সো এটা গেল বিএস কত আসলো ভাই, বিএস আসলো 550 ভোল্ট। এইবার আইএস কত, দেখো অতএব গৌণকুণ্ডলীর প্রবাহ বের করবো আইএস, তাহলে আমরা কেমনে এইগুলো ইউজ করতে ব্যবহার করতে পারি, আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা এখন বিপি বাই বিএস দিয়ে করতে পারবো, কারণ বিএস জানি বিপি জানি, এনএস বাই এনপি দিয়ে করলে ইজি, যেহেতু এটা আগে থেকেই দেওয়া আছে। আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু জাস্ট হবে এনপি বাই এনএস, উল্টা হবে। এখান থেকে আইএস ইজ ইকুয়াল টু পাবো এনপি বাই এনএস, এই আইপিটা গুণ হয়ে আসবে, কি হবে আইপিটা গুণ হয়ে আসবে, এর হিসাব করো এনপি বাই এনএস, এনপি কত 50, এনএস কত 125 নট 150, আইপি কত, এই যে মুখ্য কুণ্ডলীর প্রবাহ, এই যে আইপি 10 এম্পিয়ার, কত এম্পিয়ার 10 এম্পিয়ার। তো এটা হিসাব করো 50 ডিভাইডেড বাই 125 ইন্টু 10, কত আসলো 4, কত আসছে 4 এম্পিয়ার আসছে, এটার আনসার কত আসছে 4 এম্পিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আইএস ইজ ইকুয়াল টু কত আসছে ভাইয়া 4 এম্পিয়ার, বুঝা গেছে, এটা বুঝলাম। আইএস ইজ ইকুয়াল টু কত আসছে 4 এম্পিয়ার, এটাই আনসার।
আইএস ইজিক্যাল টু 4 এম্পিয়ার। ওকে, এবার এটা শেষ। শেষ না, আমাদের তো আরএস বের করতে হবে, গৌণকুণ্ডলী রোধ অথবা গৌণকুণ্ডলী রোধ আরএস ইজিক্যাল টু গৌণকুণ্ডলী রোধ আরএস ইজিক্যাল টু বিএস বাই আইএস হবে। এটাও তো বুঝতেছো, বাংলা টাংলা লিখতে পারবো, আমি জাস্ট মেইন সূত্রগুলা বসে আনসার করে বলতেছি। বিএস হচ্ছে 550 ভোল্ট পাইতেছি, আর আইএস কত পাইছি 4 এম্পিয়ার। তো এটা হিসাব করলে তুমি গৌণকুণ্ডলীর রোধ পেয়ে যাবা। তো এটা রোধ আসতেছে 137.5 আর রোধে রাখো কি ওহম। শেষ। তো ইজি না এটা, বলো এটা করছি কোনটা আমরা? 137.5, ঠিক আছে। এরপরে আমাদের কি বলছে ট্রান্সফরমারের, দেখাও যে ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পায় গৌণকুণ্ডলীর প্রবাহ তত গুণ হ্রাস পায়। তো ইজি একটা ম্যাথ, আসলে তোমরা বুঝলেই পাবা। আমরা দেখাবো গৌণকুণ্ডলীর ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পায় তাইলে হচ্ছে গৌণকুণ্ডলীর প্রবাহ তত গুণ হ্রাস পায়। আমরা একটু দেখতে পারি, দেখো আমরা বিএস পাইছি, এই যে এখানে বিএস আমরা, আচ্ছা বিপি দেওয়া আছে, দেখো বিপি দেওয়া আছে হচ্ছে আমাদের 220 ভোল্ট, মানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, ঠিক আছে। আমরা হিসাব করে গৌণকুণ্ডলীর ভোল্টেজ এই যে আগের মেতে পাইছিলাম কত, এই যে 550 ভোল্ট পাইছিলাম। কত পাইছিলাম? 550 ভোল্ট। কত ভোল্ট? 550 ভোল্ট। ওকে, আমার এইখানে মুখ্য কুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে 10 এম্পিয়ার, ঠিক আছে। গৌণকুণ্ডলীর প্রবাহ আমি হিসাব করে পাইছিলাম 4 এম্পিয়ার। তো আমি যদি এখানে একটা হিসাব করি যে আমি বিএস বাই বিপি, মানে এখানে বসে তো দেখাবো যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ যতক্ষণ বৃদ্ধি পায় গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ ততক্ষণ হ্রাস পায়। আমি একটু দেখি বিএস বাই বিপির অনুপাতটা কত। তো এখান থেকে দেখো আমি বিএস বাই বিপি ইকুয়াল টু লিখতে পারবো, বিএস কত 550 ভোল্ট, বিপি কত 220 ভোল্ট, 220 ভোল্ট। তো এখান থেকে আমরা পাই দেখো বিএস বাই বিপি ইজ ইকুয়াল টু 550 বাই 220 কত, 550 ডিভাইডেড বাই 220, এটা আসতেছে হচ্ছে 5/2। 5/2 মিনস 2.5। সো আমি এখান থেকে দেখো ইজিলি পাইতেছি বিএস সমান 2.5 ইন্টু বি অফ পি। সো এইটা কি বুঝাইতেছে? দেখো এটা বুঝাইতেছে যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের 2.5 গুণ, এটা বুঝাইতেছে না? তাহলে এখানে আমরা বুঝলাম যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ, দেখো গৌণকুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর চেয়ে কত গুণ বৃদ্ধি পাইছে? ভোল্টেজ 2.5 গুণ বৃদ্ধি পাইছে। 2.5 গুণ কি পাইছে? বৃদ্ধি পাইছে। শেষ। এটা পাইলাম যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ কি পাইছে? 2.5 গুণ বৃদ্ধি পাইছে। তো এটা শেষ। গৌণকুণ্ডলীর ভোল্টেজ কি পাইছে? 2.5 গুণ বৃদ্ধি পাইছে। ওকে, এইবার দেখো গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত গুণ বৃদ্ধি পায় বা হ্রাস পায়। সো ওইটা কেমনে বের করবো? এই যে তড়িৎ প্রবাহ থেকে যে সম্পর্ক ইউজ করো, আমরা একটু দেখি আইএস বাই আইপি। এটা করে আইএস কত? আইএস পাইছি 4 এম্পিয়ার, আইপি পাইছি 10 এম্পিয়ার। তো এটা দেখি হিসাব করে দেখতেছি আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু 4 দিয়ে 10কে ভাগ করলে 2.5 আসে। সো এখানে আমি 1/2.5 পাবো, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমি জাস্ট একটা গুণ করি, যদি আইপি কে ওই পাশে নিয়ে, এটা পাইতেছি 1/2.5 ইন্টু আইপি, ঠিক আছে। ভালো করে বুঝো। তো এখানে আমরা কি পাইলাম? এখানে পাইলাম যে আইএস হচ্ছে, আইএস মানে কি? গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ। সেটাতে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ হচ্ছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের 1/2.5 গুণ। গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ হচ্ছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের 1/2.5 গুণ। এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইছে 1/2 মানে কি? দেখো এখানে আর ডি আড়াই ডিরেক্ট গুণ হয়েছে, ডিরেক্ট গুণ হয়েছে মানে বৃদ্ধি হয়েছে। 1/2 মানে এটা কি? ইনভার্স না? ইনভার্স মানে কি? হ্রাস পাইছে। 1/2 মানে হ্রাস পাইছে না? তাহলে অতএব গৌণকুণ্ডলীর প্রবাহ গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ মুখ্য কুণ্ডলীর প্রবাহের চেয়ে 2.5 গুণ হ্রাস পাইছে, এটা বলবা, ঠিক আছে। ডিটেলসে বলবা 2.5 গুণ হ্রাস পাইছে। 2.5 গুণ কি পাইছে? হ্রাস পেয়েছে। সো এই যে ইজি না? দেখো আমরা তো দেখাইতে পারছি যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ 2.5 গুণ বৃদ্ধি পাইছে, গৌণকুণ্ডলীর প্রবাহ 2.5 গুণ হ্রাস পাইছে। তো এটাই তো প্রমাণ করতে পারছি যে ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পাইছে গৌণকুণ্ডলীর প্রবাহ তত গুণ হ্রাস পাইছে। এটাই আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাইছি, এটাই আনসার, ঠিক আছে। এরপরে এটা দেখো, এটা ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যথাক্রমে এত প্রাইমারি ভোল্টেজ বি অফ পি, সেকেন্ডারি ভোল্টেজ বি অফ এস। ট্রান্সফরমারের প্রাইমারি কুণ্ডলীর পেজ সংখ্যা, প্রাইমারি কুণ্ডলীর পেজ সংখ্যা মানে কি? প্রাইমারির পেজ সংখ্যা, এই যে এন অফ পি, ঠিক আছে। তো ট্রান্সফরমারের সেকেন্ডারি এবং প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত বের করতে বলছে। আচ্ছা, মানে তড়িৎ প্রবাহের অনুপাত। তো ইজি, দেখো তড়িৎ প্রবাহের অনুপাত আমরা সামনে সেকেন্ডারি, আমি এটাকে সেকেন্ডারিকে উপরে লিখি। আমরা জানি আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু, এখানে কোনটার দুইটা মান দেওয়া আছে ভাইয়া? ভোল্টেজের দুইটা মান দেওয়া আছে। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে আমরা হিসাব করি, তাহলে
এই তড়িৎ প্রবাহের সাথে এইগুলা ভোল্টেজ কি বাই বিপরীত তাপ ব্যস্তনের প্রতীক সম্পর্ক না, তাহলে হবে এটা হবে বিপি বাই বিএস। এই জিনিসটা কি বুঝছো, আইএস উপরে হয়েছে এখানে বিপি উপরে হবে, মানে আইএস উপরে হয়েছে বিএস উপরে হবে না, নিচে হবে। সো এইটাই তো, এখান থেকে পাবো আইএস বাই আইপি ইজিক্যাল টু বিপি বাই বিএস না, বিপি কত, বিপি 20, বিএস হচ্ছে 50। তো এখান থেকে আমরা যেটা পাই যে আইএস ইজিক্যাল টু, সরি এখান থেকে কি পাই দেখো, আইএস বাই আইপি, আইএস বাই আইপি ইজিক্যাল টু পাই 2/5। তো এখান থেকে বলছে তোমার অনুপাত বের করতে, তাইলে আমি লিখলাম আইএস অনুপাত আইপি, ঠিক আছে। তাইলে আইএস এর অনুপাত 2 অনুপাত আইপি এর অনুপাত 5, তো 2:5 এই তো হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের, মানে কি করছি দেখো, এটার উপরেরটাকে মানে পূর্ব রাশি করছি, নিচেরটাকে উত্তর রাশি করছি। এটার উপরেরটা পূর্ব রাশি, নিচেরটাকে উত্তর রাশি করবা। অনুপাতের প্রথমটাকে বলে পূর্ব রাশি, দ্বিতীয়টাকে বলে উত্তর রাশি। এখানে যে কাহিনী করবে এখানেও সেম কাহিনী করবা। বলছে সেকেন্ডারি এবং প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করতে, এই যে সেকেন্ডারি ও প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত 2:5। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, এরপরে বলছে ট্রান্সফরমারটি বাসাবাড়ির উপযোগী করে তৈরি করতে, ঠিক আছে, পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে। বলছে ট্রান্সফরমারটিকে বাসাবাড়ির উপযোগী করে তৈরি করতে পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো বাসাবাড়ির উপযোগী মানে কি, বাসাবাড়ির উপযোগী করতে হইলে দেখো এখানে একটা কাহিনী আছে, আমি দেখাই। এখানে কি কি দেওয়া আছে আগে আমরা দেখি। একটা ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, তার মানে বি অফ পি। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হচ্ছে বি অফ এস। ট্রান্সফরমারটির প্রাইমারি কুণ্ডলীর পেজ সংখ্যা, প্রাইমারি পেজ সংখ্যা মানে এন অফ পি এত। তো ট্রান্সফরমারটি বাসাবাড়ির উপযোগী করে তৈরি করতে পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে, দ্যাট মিন্স আমাকে এনএস এর হিসাব নিকাশ করতে হবে যে এই যে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যাটা কেমনে কি করা লাগবে আর কি। মুখ্য কুণ্ডলীটা তো ফিক্সড, এটা দেওয়া আছে, আমরা গৌণ কুণ্ডলীতে সব কিছু চেঞ্জ নিয়ে আসি আর কি, বুঝছো। ওকে, তো বাসাবাড়ির উপযোগী মানে কি, বাসাবাড়িতে দেখবা তোমার বাড়িতে যে মিটার লাগানো আছে ওইটাতে দেখবা 220 ভোল্ট লেখা, কাইন্ডলি দেখবা। তো বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় ওইটার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। কি বলছি, বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় ওইটার ভোল্টেজ কত ভাইয়া, 220 ভোল্ট। তাইলে আমাকে এইটাকে কি করতে হবে, 220 ভোল্ট করতে হবে। কি করতে হবে, 220 ভোল্ট করতে হবে। তো ফার্স্টে আমরা দেখব আপাতত যেইভাবে আছে, মানে এই যে এখন যেইভাবে আছে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 20, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 50। তো এই অবস্থায় গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা কত আছে ওইটা আগে দেখবো, স্বাভাবিক অবস্থায় কি আছে। এরপরে দেখবো বাসাবাড়ির অবস্থায় নিতে হইলে পাক সংখ্যার কিরূপ চেঞ্জ নিয়ে আসতে হবে। তো ফার্স্টে যেরকম আছে এই অবস্থায় দেখো এখানে কি দেওয়া আছে, বি অফ পি 20 ভোল্ট, বি অফ এস হচ্ছে 50 ভোল্ট, এবং তোমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বা প্রাইমারির পাক সংখ্যা এন অফ পি ইজিক্যাল টু 100। তো আমি এনএস ইজিক্যাল টু একটু বের করে দেখা ট্রাই করতেছি যে এনএস বাই এনপি ইজিক্যাল টু বিএস বাই বিপি আমরা জানি, তো এটা থেকে পাবো এনএস ইজিক্যাল টু বিএস বাই বিপি, এনপিটা গুণ হয়ে আসলো, ঠিক আছে। তো এটা থেকে বিএস বাই বিপি কত, বিএস হচ্ছে 50, বিপি হচ্ছে 100, এনপি কত, এনপি হচ্ছে 100, উল্টা দেখছি না, বিপি হচ্ছে তো 20, বিপি কত, বিএস 50 বাট বিপি হচ্ছে 20, ঠিক আছে। সো এটা হিসাব করলে 250 আসতেছে, কত আসতেছে 250। তার মানে আমরা দেখলাম যে আপাতত যে অবস্থায় আছে এই অবস্থায় গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এন মানে 250। এবার আমরা দেখবো বাসাবাড়ির উপযোগী করা মানে কি। দেখো বাসাবাড়ির উপযোগী মানে হচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত হইতে হবে, 220। বাসাবাড়ির উপযোগী লিখো, বাসাবাড়ির উপযোগী হতে হলে বিএস কত হওয়া লাগবে, বিএস প্রাইম হবে 220 ভোল্ট, মানে গৌণকুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট হওয়া লাগবে। এটাই মেইন টার্ম, যে বাসাবাড়ি উপযোগী করতে হইলে আমাদের গৌণকুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট করতে হবে। সো গৌণকুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট করতে হইলে আমাদের গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত করা লাগবে ওইটা দেখবো, কারণ পাক সংখ্যা তুমি যত বেশি দিবা ভোল্টেজ তত বাড়বে, পাক সংখ্যা যত কম দিবা গৌণকুণ্ডলীতে ভোল্টেজ তত কমবে। তো আমরা দেখবো যে এই ভোল্টেজের জন্য গৌণকুণ্ডলীর যে পাক সংখ্যা এটা হচ্ছে এন প্রাইম এস, আমরা নতুন একটা পাক সংখ্যা বের করতেছি, ওইটা কত আমরা হিসাব করবো, ঠিক আছে। যে মুখ্য কুণ্ডলীর গৌণকুণ্ডলীর ভোল্টেজ হইতে হবে আমরা পাইছি যে 220 ভোল্ট বাসাবাড়ি উপযোগী করতে হইলে, বাসাবাড়ি উপযোগী করতে হইলে যদি 220 ভোল্ট করা লাগে, এটার জন্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত হইতে হবে, ঠিক আছে।
তো এটা আমরা হিসাব করব। সো এবার সেম হিসাব n'(s) ডিভাইডেড বাই np ইজিক্যাল লিখতে পারবো b'(s) ডিভাইড বাই bp। যেহেতু এটা প্রাইম দিছি মানে বুঝতেছো তো সেম সূত্র, জাস্ট প্রাইমটা দিছি নতুন হিসেবে, কারণ এগুলো একবার ইউজ করছে এখানে। তো এটা দেখে দেখো আমরা নতুনভাবে মানে গৌণকুণ্ডলীর ভোল্টেজ পাক সংখ্যা কত হবে এটা বের করব। তো এটা পাইলাম হচ্ছে এইভাবে আছে np এখানে গুণ হয়ে আসলো। তো এখান থেকে b'(s) হচ্ছে 220 ভোল্ট, বিপি কত, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট শুধুমাত্র, বিপি আগে থেকে আছে। এনপি কত, এনপি তো 100 দেওয়াই আছে আমাদের, এগুলা ফিক্সড, এগুলা ঠিকঠাক আছে। জাস্ট আমরা গৌণকুণ্ডলীর ভোল্টেজ চেঞ্জ করার জন্য পাক সংখ্যা কত হবে এটা বের করতেছি, নতুন পাক সংখ্যাটা। তো 220/20 ইন্টু 100, তো এটা আসতেছে ভাই আমাদের 1100। কত আসতেছে 1100। দ্যাট মিনস আমরা বুঝলাম বাসা বাড়ির উপযোগী করতে অথবা গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত করতে, বাসা বাড়ির উপযোগী করতে বা 220 ভোল্ট করতে হইলে আমাদের গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত করতে হবে, 1100 করতে হবে। তাইলে ট্রান্সফরমারটি বাসা বাড়ির উপযোগী করে তৈরি করতে পাক সংখ্যা কিরূপ পরিবর্তন করতে হবে, তাহলে পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে। গৌণকুণ্ডলী কি উল্লেখ করবা যে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করা লাগবে, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কি করা লাগবে, বৃদ্ধি করা লাগবে। কত বৃদ্ধি করা লাগবে এটা হিসাব করে দেখাইতে পারো যে নতুন হচ্ছে 1100, আগে ছিল 250, আগে 250 পাক ছিল, বাট বাসাবাড়ি উপযোগী করতে হলে 1100 করা লাগবে। তাহলে কত বৃদ্ধি করা লাগতেছে, 1100 মাইনাস 250, কত বৃদ্ধি করা লাগতেছে, 850 বৃদ্ধি করা লাগতেছে। দ্যাটস দ্য থিং। সো ইজি না, বলো ভাইয়া ইজি না? ওকে, এটা বুঝছি। সেহরির কি টাইম হয়ে যাইতেছে, আমরা ওকে। সো এটা হচ্ছে আমরা শেষ করলাম। এরপরে দেখো যে এই ম্যাটটা সকল বোর্ড 18 বলছে এটা থেকে গৌণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করে, এই যে বিপি, এই যে এনপিএনএস দেওয়া আছে, বিএস বের করতে বলছে। আহা, এটা কোনো কথা, বিএস আমরা পারবো। এরপরেরটাতে উদ্দীপকের আলোকে গাণিতিক পদ্ধতিতে দেখাও যে মুখ্য কুণ্ডলীর প্রদত্ত মোট ক্ষমতা গৌণকুণ্ডলীর প্রাপ্ত মোট ক্ষমতা সমান। আরে কত ইজি, আমরা জানি দুই দিকেই ক্ষমতা সমান হয়, এটাতে প্রমাণ করে দেখাইতে বলছে। সো দেখো আমাদের এখানে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণকুণ্ডলীর ক্ষমতা সমান দেখাইতে বলছে। তো মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কি ভাইয়া, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা দেখো, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পি যদি ধরো, ঠিক আছে, এটা কি হবে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইন্টু মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত, 220 ভোল্ট। এই চ্যাপ্টারটা পড়াইতে অনেক মজা লাগতেছে, বুঝছো। মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত, 5 এম্পিয়ার। তোমরা আমাকে বলো এই চ্যাপ্টারটা যে ভাইয়া অন্য চ্যাপ্টারগুলো পড়াইছি এটা থেকে একটু ভালো পড়াইছি না, একটু জুস নিয়ে পড়াইছি আর কি। লাইক আমার কাছে মনে হইতেছে যে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তোমরা সবাই বুঝবা ভালোভাবে, এই জন্য আমি একদম সেরাভাবে মানে পড়াইতেছে, আমার কাছে লাগতেছে। এইভাবে আমি সবগুলো চ্যাপ্টার পড়ানো ট্রাই করি, ইনশাল্লাহ নেক্সটে আরও বেটার হবে, সময় আরও বেটার করবো। এভাবেই এসএসসিতে এইচএসসিতে ইনশাল্লাহ মানে বাংলাদেশের মধ্যে স্টুডেন্টদেরকে, পুরো বাংলাদেশে সব স্টুডেন্টদেরকে আমি পড়াতে চাই, পুরো বাংলাদেশের যত স্টুডেন্ট আছে এসএসসি এইচএসসি সবাই যেন আমাকে চিনে, আমার কাছে পড়ে, দেন আমি তাদেরকে সাথে শিখাইতে পারি। এটাই হচ্ছে আমাদের ড্রিম, আমার ড্রিম, নাথিং এলস ভাই। এটা হয়ে গেলে মানে লাইফে আর কি লাগে বলো। বাংলাদেশের যত স্টুডেন্ট আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, বাংলাদেশের যত স্টুডেন্ট আছে এসএসসি এইচএসসিতে সবাই আমাকে চিনে, শুধু চিনে না এই জন্য চিনে যে ওরা সবাই আমার স্টুডেন্ট, সবাই আমার ক্লাস করছে, আমার ক্লাস ওরা পজিটিভলি অ্যাকসেপ্ট করছে, আমার ক্লাস বুঝে এটা যখন হয়ে যাবে মানে এর চেয়ে গ্রেটফুল আর কোনো কিছু নেই, ঠিক আছে। যাই হোক, এরপরে আমরা গৌণকুণ্ডলীর ক্ষমতা দেখবো। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা 11 শর্ট বেরোচ্ছে, গৌণকুণ্ডলীর ক্ষমতা দেখবো। গৌণকুণ্ডলীর ক্ষমতা চেক করে যেটা বের হবে, ঠিক আছে, গৌণকুণ্ডলীর ক্ষমতা চেক করে যেটা বের হবে ওইটা দেখবো মুখ্য কুণ্ডলীর ক্ষমতার সাথে সমান কিনা। এই যে গ নাম্বারে গৌণকুণ্ডলীর ভোল্টেজ বের করতে বসছিল, তোমরা হিসাব করে বের করতে পারবা। তখন গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত বের হবে জানো, গৌণকুণ্ডলীর ভোল্টেজ বের হবে 50 ভোল্ট। কত ভোল্ট বের হবে, 50 ভোল্ট বের হবে। ওকে, তো গৌণকুণ্ডলীর ভোল্টেজ 50 ভোল্ট বের হবে, এটা আমরা পেয়ে গেলাম যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ বের হবে বিএস সমান 50 ভোল্ট। ওকে, এবার আমরা দেখব যে গৌণকুণ্ডলীর প্রবাহ কত, কারণ গৌণকুণ্ডলীর প্রবাহ না জানলে গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করতে পারবো না। বিএস ইন্টু আইএস, এটাই তো ক্ষমতা। তো আইএস বের করব, কি লিখবো, আমরা জানি
আইএস বাই আইপি ইজিক্যাল টু দেখো কি দেওয়া আছে কি দেওয়া আছে এনপিএনএস দুই দিকেই দেওয়া আছে এটা দিয়ে করি আইএস বাই আইপি ইজিক্যাল টু কি হবে এনপি বাই এনএস জিনিসটা উল্টা হবে দেখো আইএস উপরে এখানে এনএস নিচে দিছি ঠিক আছে তো আইএস ইজিক্যাল টু হবে এনপি ডিভাইডেড বাই এনএস কিন্তু আইপিটা গুণ হয়ে আসলো তো এনপি বাই এনএস কত হোয়াট ইজ এনপি এনপি 550 ঠিক আছে এনএস কত এনএস হচ্ছে 125 ইনটু আইপি কত ভাই আইপি হচ্ছে 5 এম্পিয়ার আইপি কত 5 এম্পিয়ার ঠিক আছে সো এটা থেকে আমরা পাবো যে আইএস ইজিক্যাল টু দেখো ইজিলি কি পাই 550 বাই 125 ইনটু 5 এটা পাইলাম 22 এম্পিয়ার আইএস তাইলে হতে হবে গৌণকুণ্ডলীর ক্ষমতা পিএস কি হবে বিএস ইনটু আইএস গৌণকুণ্ডলীর ভোল্টেজ ইনটু গৌণকুণ্ডলীর প্রবাহ গৌণকুণ্ডলীর ভোল্টেজ 50 ভোল্ট পাইছি আমরা গহতে এবং তড়িৎ প্রবাহ পাইছি 22 এম্পিয়ার দুইটা যদি হিসাব করি 50 ইনটু 22 এটা আসতেছে 1100 ওয়াট এবং এটাই দেখাইতে বলছে দেখো আমাদের গৌণকুণ্ডলীর ক্ষমতা বের হইছে 1100 ওয়াট মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বের হইছে 1100 ওয়াট দ্যাট মিন্স আমরা এই সিদ্ধান্ত উপনীত হইলাম যে এই উদ্দীপকের আলোকে দেখাইতে পারছি মুখ্য কুণ্ডলীর প্রদত্ত মোট ক্ষমতা গৌণকুণ্ডলীর প্রাপ্ত মোট ক্ষমতার সমান ঠিক আছে এতটুকুই ঠিক আছে এরপরের যে সিকিউগুলো আছে এগুলো আমি আইসা সলভ করে দিতেছি ওয়েট এখন আমি সেহরি খেয়ে আসি আর তো সিকিউ নাই এই তো শেষ হয়ে গেছে আহারে 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 কোথায় গেলে পাবো তাহারে এটাতে বলছে এটা কি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইকুয়েশন কি বলছে চিত্র 2 এর ট্রান্সফরমারটির আর এল এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে দেখো কি বলছে চিত্র 2 এর ট্রান্সফরমারটির আর এল এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে আচ্ছা তো এটা হচ্ছে আর এল কোনটা এটার মধ্যে দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে এটা বের করব সো বিদ্যুৎ প্রবাহিত হবে এটা তুমি কেমনে বের করবা আর এল এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে এখানে রোধ দেওয়া আছে ভালো করে বুঝো এই পার্টটার বিভব যদি তুমি বের করে ফেলতে পারো তাহলে I ইকুয়াল টু বি বাই আর এটা দিয়ে তুমি বিদ্যুৎ প্রবাহ বের করে ফেলতে পারবা কি না আমাকে বলো অবশ্যই পারবা তো আমরা এটাই দেখবো যে আমাদের আর এলটা কই আছে গৌণকুণ্ডলীতে আছে তো এই ট্রান্সফরমারটি দেখো এইদিকে মুখ্য কুণ্ডলীর এই যে ই অফ পি মানে ভোল্টেজ বুঝাইতেছি ই দিয়েও মানে তড়িৎচালক শক্তি বা ভোল্টেজই বুঝায় ঠিক আছে তো এখানে তুমি এই যে ই অফ পি দিয়ে অনেক সময় ইউজ করে মানে বি এর পরিবর্তে ই ইউজ করে তাহলে বি অফ পি বাই বি অফ এস যেই কথা ই অফ পি বাই ই অফ এস একই কথা ঠিক আছে ওকে সো তুমি লিখতে পারো যে এখানে কি দেওয়া আছে ভাইয়া এখানে দেখো তোমার ই অফ পি দেওয়া আছে ই অফ পি কত দেওয়া আছে ই অফ পি দেওয়া আছে 220 ভোল্ট ঠিক আছে ই অফ পি দেওয়া আছে কত 220 ভোল্ট ওকে ই অফ পি দেওয়া আছে কত ভোল্ট ভাইয়া 220 ভোল্ট এই তো 220 ভোল্ট আচ্ছা এরপরে তুমি বের করবা কি ভাইয়া তোমার বের করা দরকার হচ্ছে ই অফ এস বা বি অফ এস যাই বলো আমি ই অফ এস ই লিখলাম তো এই ই অফ ই কে তুমি বি অফ পি চিন্তা করো তাইলে তোমার ক্ষেত্রে সবচেয়ে সহজ হবে বুঝছো ই বি একই করতে এখানে তাহলে আমি বি অফ এস বের করবো বি অফ এস কত জানি না এই বি অফ এস বের করে আমরা এই যে আর এল আছে মানে এই যে রোধটা আছে এই রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান বের করে ফেলতে পারবো তো আমরা বিএস বাই বিপি ইজিক্যাল টু এনএস বাই এনপি লিখতে পারবো কারণ এখানে এনএস এনপি দেওয়া আছে যে এনপি 60 এনএস 30 ঠিক আছে তো এখান থেকে দেখো আমরা বিএস ইজিক্যাল টু লিখবো এনএস হচ্ছে কত এনএস হচ্ছে 30 এনপি হচ্ছে 60 এই বিপিটা হচ্ছে গুণ হয়ে যাবে না সো গুণ হয়ে গেলে এখান থেকে বিপির মান বসাই দিতে পারবো আচ্ছা গুণ হয়ে বিপি গেছে এখানে বিপি এর মান কত বিপি এর মান হচ্ছে এই যে 220 ভোল্ট বসাই দাও বিপি এর জায়গায় তাহলে যদি বসাও পরে হিসাব করলে কত আসবে দেখো কত আসবে হোয়ার ইজ মাই ক্যালকুলেটর তো এটাতে বসাইলে আসে 30 ডিভাইডেড বাই 60 ইন্টু 220 কত আসলো 110 আসছে কত আসছে 110 ভোল্ট আসছে এটা তো 110 ভোল্ট আছে তাহলে আর এল এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এখানে আর এল লেখাই আছে তাহলে এই রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ কি হবে I ইকুয়াল টু বি বাই আর বি বলতে কোন বি এই যে বি অফ এস আর এল বলতে আর অফ এল মানে রোধ বলতে এই যে আর এল এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ আর এল রোধের মধ্য দিয়ে প্রবাহিত আর এল এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ I ইকুয়াল টু বি বাই আচ্ছা বি অফ এস কত ভাইয়া বি অফ এস গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত এই যে এখানে পাইছি আমরা 110 ভোল্ট 110 ডিভাইডেড বাই আর অফ এল কত 20 ওমেগা দেওয়া তো এটা হিসাব করো 110 ভাগ 20 কত আসলো 5.5 এম্পিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো কত আসছে 5.5 বুঝা গেছে
ওকে, বুঝলেই হয়েছে, এটাই আনসার, এটাই আনসার হওয়ার কথা, বুঝছো? যে ঠিক আছে, এরপরে কোয়েশ্চেনটা দেখো, বলছে চিত্র 1 চিত্র 1 এটাতে এ ও বি এর গোলকের সংযোগ সরল রেখার বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এইটা চ্যাপ্টার 10 এর কোয়েশ্চেন, যদিও চ্যাপ্টার 10 এর কোয়েশ্চেন এইটাতে তোমাদের হয়তো অনেক সমস্যা ছিল, ক্লিয়ার হয় না এই ব্যাপারটা, আমি এই ক্লাসে আরো ক্লিয়ার করে দিতেছি। দেখো চ্যাপ্টার 12 এর ক্লাসে চ্যাপ্টার 10 এর জিনিস ক্লিয়ার করে দিতেছি। তো তোমাকে বলি ভাইয়া, এটা যদি প্লাস একটা কিউ চার্জ হয়, মনে করো এটা আমাদের Q1 চার্জ প্লাস, এটা আরেকটা চার্জ Q2 যেটা প্লাস, দুইটা যদি প্লাস হয়, ভালো করে বুঝো, দুইটা যদি একই জাতের হয় তাহলে এদের মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কি বলছি? এদের মধ্যবর্তী সংযোগ সরলরেখার মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কথার কথা এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে? যদি এইটাও নেগেটিভ হয়, এইটাও নেগেটিভ হয়, ঠিক আছে, মনে করো এটা Q1 এটা Q2, সো দুইটা চার্জই যদি একই আদানের হয়, মানে একই টাইপের হয়, ঠিক আছে, দেখছো একই না? তো একই হইলে, দুইটা চার্জ যদি একই হয় তাইলে কি বলছি, দুইটা চার্জই যদি একই হয়, একই টাইপের হয়, একই আদান বিশিষ্ট হয়, তখন এদের কোথায় বলো, এদের কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হয় ভাইয়া? তখন এদের কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হয়? এই যে মধ্যবর্তী যে কোনো একটা জায়গায়, মানে এই দুইটা সংযোগ সরলরেখার মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় হইতে পারে, ঠিক মাঝে, নাইলে এইটার পাশে, নাইলে এইটার পাশে, যে কোনো একটা জায়গায় হইতে পারে, ধরলাম এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হইতে পারে। যদি তোমার দুইটা আদান ভিন্ন হয়, লাইক একটা পজিটিভ একটা নেগেটিভ, কথার কথা যদি এরকম হয় যে একটা আদান পজিটিভ আর একটা আদান নেগেটিভ, ভালো করে বুঝো, ঠিক আছে, একটা আদান পজিটিভ আর একটা আদান নেগেটিভ, একটা আদান পজিটিভ আর একটা আদান নেগেটিভ, ওকে। সো এইগুলার ক্ষেত্রে কি হবে? এগুলার ক্ষেত্রে একটু তোমাকে মান দিয়ে বুঝাই, মান দেওয়া লাগে, মান দিয়ে বুঝাই। মনে করো এটা হচ্ছে আমাদের প্লাস 60 কুলম্ব, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের মাইনাস 45 কুলম্বের একটা চার্জ, ঠিক আছে। সো এই দুইটার মধ্যে কোনটা বেশি আছে? আচ্ছা, ফার্স্টে আমি তোমাকে বুঝাই, যদি দুইটা কুলম্বের আদান বিপরীত হয় তাহলে এদের মধ্যবর্তী কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। আদান বিপরীতধর্মী হইলে মধ্যবর্তী কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। এদের সংযোগ সরলরেখার বাইরের কোনো বিন্দুতে হয় এদিকে নাইলে এই দিকে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এইবার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে এটা তুমি কেমনে বের করতে পারবা? কেমনে বুঝবা যে এই দিকে শূন্য হবে না এই দিকে শূন্য হবে তড়িৎ প্রাবল্য? এক্ষেত্রে তুমি দেখবা ক্ষুদ্রতম মান কোনটা আছে, যেই মানটা ক্ষুদ্রতম আছে তার পাশে যে মানটা ক্ষুদ্রতম আছে তার কাছের বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তার কাছের বিন্দু মানে কি? এইদিকে মনে করো এই যে এটা থেকে x দূরত্বে, লাইক এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে। এটা এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কোন সময়? যখন বিপরীতধর্মী আদান থাকবে এবং আদানের ক্ষেত্রে যেটার মান ছোট থাকবে ওইটার ক্ষেত্রে। এইবার এটা যদি ছোট হইতো, ভালো কথা, এটা যদি 30 কুলম্ব হইতো আর এটা যদি মাইনাস 45 কুলম্ব আগের মতো হইতো, তাইলে এখন কোন চার্জ বড়? দেখো এখন কোন চার্জ ছোট? দুইটার মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য পাই বের করবো। সো অবশ্যই দুইটা যেহেতু বিপরীতধর্মী চার্জ, তাহলে অবশ্যই এদের মধ্যবর্তী কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে না, অবশ্যই তাদের সংযোগ সরলরেখার বাইরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে ওইটা কেমনে বের করবা? ওইটা দেখবা ক্ষুদ্রতম মান যেটা আছে ওইটার কাছে, তো বাইরে হবে বাট ক্ষুদ্রতম মানের কাছে। যে এটা ক্ষুদ্রতম মান না, এটা ক্ষুদ্রতম, 30 তো ক্ষুদ্রতম। এই যে প্লাস মাইনাস এগুলো হিসাব করিও না, প্লাস মাইনাস জাস্ট আদানের প্রকৃতি বুঝাইতেছে, মান জাস্ট ওই 30 আর 45 ওইটা হিসাব করবা। তো এখান থেকে মনে করলাম x দূরত্বে এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এই চারটা কেস যারা চ্যাপ্টার 10 এ এটা ক্লিয়ার হও না এখন ক্লিয়ার হয়ে যাও। সো এই চারটা কেসে এরকম হয়, এর বাকি তো আর তোমরা পারবে। এখন আমি এখানে যেটা দেওয়া আছে এটা করার ট্রাই করি। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে গ নাম্বারে চিত্র 1 এ ও বি এর গোলকের সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, এখানে একটা গোলক আছে যেটা হচ্ছে 80 কুলম্ব, দ্যাট মিন্স অবশ্যই এটা প্লাস, তো প্লাস 80 কুলম্বের একটা গোলক এ, ঠিক আছে। পরে এটাকে সুন্দর করে লিখি, যেহেতু আমার কাছে স্মার্ট বোর্ড আছে, সুন্দর করে লিখে দিলে ওকে। একটা গোলক যেটা হচ্ছে প্লাস 80 কুলম্ব, ঠিক আছে, এটা কত? প্লাস 80 কুলম্ব, বুঝছো? এটা হচ্ছে এ গোলক। পরে আমাদের বি আর একটা গোলক আছে সেটা হচ্ছে মাইনাস 20 কুলম্ব, এটা হচ্ছে বি। তো বি একটা গোলক যেটা হচ্ছে মাইনাস 20 কুলম্ব। তো এদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী দূরত্ব কি ভাইয়া?
এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, মানে এটা থেকে এটার দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এই যে আমি দিলাম, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। ভালো করে বুঝো, এদের মধ্যবর্তী দূরত্ব কি 10 সেন্টিমিটার। তোমাকে বলছে এ ও বি গোলকের সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, মানে এই দুইটা যে সংযোগ সরলরেখা আছে এই সরলরেখার বরাবর মানে সোজাসুজি কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এই মাঝে হবে। আমরা ফার্স্টেই দেখবো যে দুইটা যেহেতু বিপরীত আদান থাকলে মিডিলের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। কোথায় শূন্য হবে, এই যে তাদের সংযোগ সরলরেখার বাইরে, হয় এই দিকে নাইলে এই দিকে। এবার কোন দিকে হবে, এই দিকে না এই দিকে, যেই দিকে ক্ষুদ্রতম মান আছে ওইটার কাছে, তাহলে ক্ষুদ্রতম মান কোন দিকে আছে, যে এই দিকে 20 ক্ষুদ্রতম, দ্যাট মিন্স এইটা থেকে কাছে, দ্যাট মিন্স এইটা থেকে ধরতে পারো যে এইটা থেকে x দূরে, ধরতে পারো যে এইটা থেকে x দূরত্বে, এই যে ক্ষুদ্রতম মান যেটা আছে ওইটা থেকে x দূরত্বে এই p বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, তো আমরা কি ধরবো, এই যে -20 কুলম্ব চার্জ হতে ধরি, -20 কুলম্ব চার্জ হতে, এটা সেন্টিমিটার দিলে এটাও সেন্টিমিটার দূরে, 1 সেন্টিমিটার দূরে p বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা আমরা ধরছি। বুঝছো, ভালো করে বুঝো, এটা আমরা তড়িৎ প্রাবল্য শূন্য ধরছি। এবার প্রাবল্যের সূত্র তো ভালো করে জানো, প্রাবল্য আগে তো পড়াইছি, k × q/r², এটা হচ্ছে প্রাবল্যের সূত্র, বা q/d² আর কি, যাই বলো একই কথা। তো k × q/d²। এবার আমরা দেখবো যে এ গোলকের জন্য, ঠিক আছে, এ গোলকের জন্য প্রাবল্য কি হবে, এ গোলকের জন্য প্রাবল্য কি হবে, তাহলে এ গোলকের জন্য প্রাবল্য হবে E of A ইকুয়াল টু কি হবে, k × q of A, এ গোলকের ক্ষেত্রে করতেছি তাহলে q of A ডিভাইডেড বাই r²। তো এখানে k তো k এর জায়গায় আছে, q of A কত ভাইয়া, q of A হচ্ছে 80 ডিভাইডেড বাই বা এইভাবেই থাকুক আপাতত, পরে মান বসাবো। এখন শুধু আরটা বসাই দিও, q of A এর জায়গায় q of A থাকলো, এই যে আরটা কত বসে বুঝাইবা। আমরা ধরছি p বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাইলে এই যে আমরা এ বিন্দুর ক্ষেত্রে এ যে চার্জ, এ চার্জের ক্ষেত্রে p বিন্দুতে প্রাবল্য কত হবে, এ চার্জের ক্ষেত্রে p বিন্দুতে প্রাবল্য হবে কত ভাইয়া, দেখো কত হবে, মানে দূরত্বটা কত হবে, এই এ চার্জ হতে p বিন্দুর দূরত্ব এটাই তো হবে। আর কি হবে, এ চার্জ হতে p বিন্দুর দূরত্ব, তাহলে এ থেকে p বিন্দুর দূরত্ব কত, এই 10 আর x মিলে যা হয় তা না, তাহলে 10 + x। ঠিক আছে, তাহলে এটা হবে 10 + x হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের সমীকরণ 1 ধরতে পারো। এবার আমরা বি গোলকের জন্য প্রাবল্য কত হবে এটা বের করব। বি গোলকের জন্য প্রাবল্য, ঠিক আছে, বি গোলকের জন্য প্রাবল্য E of B ইকুয়াল টু কি হবে, k * এখানে হবে q of B ডিভাইডেড বাই r²। সো এই টাইপটা, এটা কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথ না, চ্যাপ্টার 10 এর। সো অনেকেই দেখছিলাম এটা নিয়ে কোয়েশ্চেন করছিলা, আশা করি এই ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে এখন। ঠিক আছে, যদি দুইটা প্লাস হইতো, এটাও যদি প্লাস হইতো, তাহলে তুমি ধরতে এই দুইটার মধ্যবর্তী যে কোনো একটাতে ধরতা, মনে করো এটা থেকে x দূরত্বে এখানে তো প্রাবল্য শূন্য হবে, তাহলে এটা x হইলে এটা হইতো 10 - x, কারণ এই টোটাল 10, এইভাবে করতে। ঠিক আছে, এখন যেহেতু দুইটা বিপরীতধর্মী আদান আমাকে এইভাবে করা লাগবে। ঠিক আছে, তো এটা কি হবে ভাইয়া, k × q of B। তো এখানে b থেকে r এর দূরত্ব, বি গোলকের জন্য প্রাবল্য, তাই আমরা প্রাবল্য মানে কি, যে এখানে +1 কুলম্ব চার্জ জানলে ওইটার জন্য যে বল ক্রিয়েট হবে ওইটা। তো বি এর জন্য প্রাবল্য কি হবে, এই যে b থেকে এটা দূরত্ব কি শুধুমাত্র x, তাইলে এখানে তুমি বসাইবা যে x², এটা সমীকরণ 2। সো প্রাবল্য শূন্য হওয়া মানে কি, কখন শূন্য হবে, কারণ এই দুইটা তো বিপরীতমুখী, এটা হচ্ছে আকর্ষণ করবে, এটা বিকর্ষণ করবে, যেহেতু প্লাস মাইনাস, যেহেতু বিপরীতমুখী, সেই দুইটা যদি সমান হয় তাহলেই কিন্তু প্রাবল্য শূন্য হয়ে যাবে। E of A আর E of B যদি সমান হয়ে যায় তাহলে ওই বিন্দুতে প্রাবল্য শূন্য হয়ে যাবে, কারণ দুইটা বিপরীতমুখী, একটা এই দিকে আর একটা এই দিকে। সো বিপরীতমুখী হওয়ায়, ঠিক আছে, প্রাবল্য যদি সমান হয়ে যায় তাহলে এটা কি হবে, মানে নিট প্রাবল্য শূন্য হয়ে যাবে। তো শর্ত মতে দিতে পারো, শর্ত মতে এই E of A সমান E of B, যেহেতু প্রাবল্য শূন্য হতে বসে, তাহলে k * E of A হচ্ছে q of A ডিভাইডেড বাই r, সরি 10 + x হোল স্কয়ার, 10 + x হোল স্কয়ার না, তাহলে এটা হচ্ছে 10 + x হোল স্কয়ার, এটা হচ্ছে k * q of B ডিভাইডেড বাই x²। k কাটা, এখান থেকে দেখো q of A কত, q of A হচ্ছে 80, এখন শুধু জাস্ট মানটা বসাবো, প্লাস মাইনাস বসাবো না, 10 + x হোল স্কয়ার, এখানে q of B হচ্ছে 20, নিচে পাইছি x²। একটু ওই পৃষ্ঠায় যাই, তো দেখো আমরা কি পাইছি ভাইয়া, এই x² যেটা এটাকে এই পাশে নিয়ে আসলাম, নিচে আছে 10 + x হোল স্কয়ার, বুঝছো, আর এখানে আছে দেখো আমরা কি করছি, এই x² এইখানে আনছি, 80টাকে নিচে নিয়ে নেব, তাহলে 80টা নিচে গেলে হবে 20/80,
ঠিক আছে? তো এখানে তুমি হিসাব করো, এখানে যদি হিসাব করো তাহলে তুমি চাইলে দেখো x/10 + x, এটাকে একসাথে স্কয়ার লিখতে পারবা। এখানে তোমার কত আছে, কাটাকুটি যায় মেবি, কত দিয়ে 20 দিয়ে কাটা যায়, তাইলে এখানে পাবা 1/4। তো এখান থেকে x/10 + x এগুলো কত আসবে? তবে আমাদের ক্ষেত্রে আরো ইজি হয়ে যাবে যদি আমরা এটাকে উল্টাই দিতে পারি, আমাদের একটা পারফেক্ট মান চলে আসবে। এখন তুমি এই স্কয়ারটাকে এই পাশে নিয়ে রুট করে হিসাব নিকাশ করে ফেলতে পারো, সেম আনসার বেরোবে। বাট এটাকে যদি উল্টাই দাও, উল্টাইলে দেখো 10 + x কে আমি উপরে লিখলাম আর এই x কে নিচে লিখলাম, উপরে স্কয়ার আছে, এটাকে উল্টাই দিছে কি, এটা উল্টে গেলে 4 হয়ে যাবে। উল্টাইলে এটা সুবিধা, এটা 4 হয়ে যাবে, মানে দশমিকে মানটা আসবে না। দেখো এই যে 10 + x / x আছে, স্কয়ারটা ওই পাশে গেলে √4 হবে, তাহলে এখান থেকে পাবো 10 + x / x = 2, আর গুণন করলে পাবো এই যে 2x = 10 + x। তো এখান থেকে পাবো 2x, xটা -x হয়ে আসলো = 10। তো এখান থেকে পাইলাম যে x = 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার আসছে। তাইলে আমাদের কোথায় প্রাবল্য শূন্য হবে? এই যে বলছে এ ও বি গুলোকের সংযোগ সরলরেখার বরাবর কোথায় প্রাবল্য শূন্য হবে? আমরা তো ছিলাম -20 কুলম মতে 1 সেন্টিমিটার দূরে প্রাবল্য শূন্য হবে, x বের হইছে আমাদের 10, তাহলে আমরা বুঝবো যে -20 কুলম হতে 10 সেন্টিমিটার দূরে এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এটাই आंसर। তো ইজি না এটা? বলো এটা কি ইজি না? অবশ্যই ইজি। ওকে, শেষ। ইজি ছিল? ওকে, সো এইভাবে যদি হচ্ছে এইটা পজিটিভ হইতো তখন ধরতাম মাঝের একটা বিন্দুতে, মনে করো এ থেকে x দূরত্বে প্রাবল্য শূন্য হইতো, এটা হইতো 10 - x, এইভাবে পরবর্তীতে হিসাব করতে। এটা যেভাবে করছে, বাকিটা তো আর বুঝতেছো, চ্যাপ্টার 10 এ তো এমনিতেই ক্লিয়ার হয়েছে, এটা বোনাস হিসেবে করে দিলাম। এরপরে দেখো এটা হচ্ছে কি বলছে স্কুলের নাম জানি না, যাই হোক, একটা ট্রান্সফরমারের 320 ভোল্ট প্রয়োগ করে গৌণকুণ্ডলীতে 220 ভোল্ট পাওয়া যায়, গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ দেওয়া আছে, বলছে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা। তো দেখো দুইটা ভোল্টেজ দেওয়া আছে, গৌণকুণ্ডলীর প্রবাহ আছে, মুখ্য কুণ্ডলীর প্রবাহ বের করে ক্ষমতা বের করে ফেলতে পারবা। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কি? এই যে B of P × I of P, ঠিক আছে? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইনটু মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। এরপরে গৌণকুণ্ডলীর প্রবাহ, গৌণকুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 50% বৃদ্ধি করতে হলে, যে আমি সবগুলা ইউনিট টাইপের ম্যাথ নিয়ে আসছি, কি বলছে? গৌণকুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 50% বৃদ্ধি করতে হলে কুণ্ডলীদ্বয়ের পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে? এটা কোয়েশ্চেন। যে গৌণকুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 50% বৃদ্ধি করতে হইলে কুণ্ডলীদ্বয়ের পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে? তো আমরা ফার্স্টে দেখবো পাক সংখ্যা কেমন আছে, ঠিক আছে? বুঝছো? তো ওকে, এখন দেখো ফার্স্টে এখন যেরকম আছে আমাদের গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 50% বৃদ্ধি করতে হলে কি করা লাগবে? ফার্স্টে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় পাক সংখ্যা কত এটা আমরা দেখবো। এখন যেহেতু দুইটার ভোল্টেজ দেওয়া আছে, ওইটা থেকে আমরা পাক সংখ্যা পেয়ে যেতে পারি। যেহেতু এখন তো তড়িৎ প্রবাহ চেঞ্জ হইতেছে না, তড়িৎ প্রবাহ আমরা পরে চেঞ্জ করব, পরে 50% বৃদ্ধি করবো, তাহলে স্বাভাবিক অবস্থায় ভোল্টেজ দিয়ে হিসাব করে পাক সংখ্যা দেখে ফেলতে পারবো। তাহলে আমরা BP/BS লিখতে পারবো NP/NS, এটা লিখতে পারবো কিনা? অবশ্যই। এটা যদি লিখি, সরি আমরা NP/NS এর হিসাব দেখো, তো NP/NS কে আগে লিখি, NP/NS = BP/BS। এখান থেকে দেখো আমরা কি পাইতেছি, NP/NS = BP। একটি ট্রান্সফরমারে 320 ভোল্ট প্রয়োগ করছে, দ্যাট মিন্স এটা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, গৌণকুণ্ডলীতে হইছে এত, এটা হচ্ছে BS। তো এটা বুঝতেছো তো BP হচ্ছে 320 ভোল্ট, BS হচ্ছে 220 ভোল্ট। তো এটা থেকে আমরা পাইছি NP/NS, ঠিক আছে? কত? 1.45। কি পাইছে? NP/NS কত? 1.45, ঠিক আছে? তো এটা আমরা পাইলাম। বা তুমি চাইলে লিখতে পারো যে আমাদের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণকুণ্ডলীর কত করতে হবে? গৌণকুণ্ডলীর হচ্ছে এত গুণ করতে হবে, বা তুমি এই অনুপাতটা দেখাইতে পারো যে আমরা এখানে NP/NS সমান এত পাইছি, কি পাইছি? বা গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দিয়েও দেখাইতে পারো যে আমরা পাইছি যে বর্তমানে হচ্ছে এর অনুপাত, দেখো তোমার এখান থেকে অনুপাত দেখে দিলে ভালো হবে। এই যে NP আছে না, NP অনুপাত NS কি হবে? NP হচ্ছে 1.45, ঠিক আছে? এবং এটার নিচে মনে 1 আছে না, তাহলে ওইটা হচ্ছে NS এর, তাহলে NS এর অনুপাত হবে কি? NS এর অনুপাত হবে 1, তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমান অনুপাত 1.45 অনুপাত 1।
এটা হচ্ছে বর্তমান বর্তনীর পাক সংখ্যার অনুপাত, এনপি অনুপাত এনএস। এবার আমরা দেখব তড়িৎ প্রবাহ যদি আমরা 50% বৃদ্ধি করি, তড়িৎ প্রবাহ যদি 50% বৃদ্ধি করি, তাইলে কুণ্ডলীদ্বয়ের পাক সংখ্যার কিরূপ পরিবর্তন হবে। ঠিক আছে, এটা আমরা দেখব। তো আমরা কি দেখব, যদি তড়িৎ প্রবাহ আমরা কি করি ভাইয়া 50% বৃদ্ধি করি, তাহলে পাক সংখ্যার কি হবে, পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে। তো এবার আমরা দেখব যে অতএব তড়িৎ প্রবাহ 50% বৃদ্ধি, তো গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ হচ্ছে 4 এম্পিয়ার। ঠিক আছে, তো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত, এটা আগে আমাদের বের করতে হবে নাকি? হ্যাঁ, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করতে হবে। আচ্ছা, সো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এটা তুমি হচ্ছে আগে পেয়ে যাবে। লাইক আগে মানে কি, যে গ নাম্বারে মুখ্য কুণ্ডলীর ক্ষমতার সময় তো আইপি বের করতে হবে না। সো এখানে তুমি মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2.75 এম্পিয়ার পেয়ে যাবা। এটা বের করে দেখাইতিস না, কারণ এটা তো আগে পেয়ে যাবা গ নাম্বারে। কত বাবা, 2.75 এম্পিয়ার, এটাই ওরা পাইছে। তো আমরা আইপি পেয়ে গেছি অলরেডি, যে এটার 2.75 এম্পিয়ার, এটা তুমি গ থেকে পেয়ে যাবা। এইবার তাদের কোয়েশ্চেন, এই যে গৌণকুণ্ডলীতে তড়িৎ প্রবাহ ওরা 50% বৃদ্ধি করতে চায়, তাহলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 50% বৃদ্ধি করতে হলে কুণ্ডলীদ্বয়ের পাক সংখ্যা কিরূপ পরিবর্তন করতে হবে। ঠিক আছে, ওকে। সো গৌণকুণ্ডলীর ভালো করে বুঝো, গৌণকুণ্ডলীর বর্তমানে তড়িৎ প্রবাহ কত, 4 এম্পিয়ার। এটাকে ওরা 50% বৃদ্ধি করতে চায়, তাহলে বৃদ্ধি করলে কুণ্ডলীদ্বয়ের পাক সংখ্যার কিরূপ পরিবর্তন হবে। সো আমরা একটু দেখা ট্রাই করি, যে যদি তারা গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, দেখো বর্তমানে গৌণকুণ্ডলীর প্রবাহ কত, বর্তমানে আইএস আছে আমাদের 4 এম্পিয়ার। ঠিক আছে, 50% যদি বৃদ্ধি করি, 50% বৃদ্ধি করলে এই নতুন আইএস কত হবে ভাইয়া, 50% বৃদ্ধি করলে আই প্রাইম এস হবে। এটা কত হবে, বর্তমান যে তড়িৎ প্রবাহটা আছে। ঠিক আছে, দেখো ভালো করে বুঝো, 50% বৃদ্ধি করবো, তাহলে বর্তমানে আছে 4 এম্পিয়ার। ঠিক আছে, ওইটার সাথে আরো 50% বৃদ্ধি হবে, এইটার 50% বৃদ্ধি হবে। ঠিক বুঝাইতে পারছি, দেখো বর্তমানে আছে 4 এম্পিয়ার, এটার সাথে মানে এটার 50% বৃদ্ধি পাবে, এটার 50% বৃদ্ধি পাবে। ঠিক আছে, সেটা তুমি হিসাব করো, 4 + 4 × 50%, 50% মানে কি, ওই যে হাফ, 100/50 হিসাব করলে এটা 6 এম্পিয়ার আসবে। দ্যাট মিনস ওরা এটা বুঝাইতেছে যে বর্তমানে 4 এম্পিয়ার আছে, এই 4 এম্পিয়ারকে ওরা যদি 6 এম্পিয়ারে নিয়ে যেতে চায়, তাইলে কুণ্ডলীদ্বয়ের পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে। সো এখন আমরা দেখি যে আগে ছিল আমাদের পাক সংখ্যার অনুপাত 1.45 অনুপাত 1 এনপি অনুপাত এনএস এর, এখন এটাতে এনপি অনুপাত এনএস কত এটা দেখার চেষ্টা করব। অতএব লিখো, অতএব NP/NS ইজিক্যাল টু কি লিখবো, এখন আই দিয়ে সম্পর্ক গঠন করতে হবে তড়িৎ প্রবাহ দিয়ে, কারণ এখন হচ্ছে এই যে নতুন তড়িৎ প্রবাহ আর মুখ্য তড়িৎ প্রবাহ তো আছেই। তো এখানে NP/NS কি হবে, অবশ্যই IS/IP হবে, উল্টো হবে, বুঝতেছো? সেখান থেকে পাবো NP/NS ইজিক্যাল টু IS কত 6 এম্পিয়ার, IP কত 2.75 এম্পিয়ার। তো এটা থেকে পাইতেছি NP/NS ইজিক্যাল টু কত পাবো, 6/2.75, 6/2.75, ওটা কত আসতেছে, ওটা আসতেছে আমাদের 2.18, ওটা কত আসতেছে 2.18। ওকে, তাহলে অতএব NP অনুপাত NS কত আসতেছে, এই যে 2.18 অনুপাত 1, বুঝতেছো? সো দেখো আমাদের ওই যে দেখাই দিতে পারবা যে তড়িৎ প্রবাহ 50% বৃদ্ধি করতে হলে কুণ্ডলীদ্বয়ের পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করা লাগতেছে। আগে পাক সংখ্যার অনুপাত ছিল NP অনুপাত NS 1.45 অনুপাত 1, আর এখন এই অনুপাতটা করা লাগতেছে 2.18 অনুপাত 1। এইভাবে বলে দিলেই তোমার আনসারটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো এটাতে চিত্র এ IS এর মান, চিত্র এ তো এটা দেওয়া আছে, বোল্ড দেওয়া আছে, IS বের করবা, এই যে এটা হচ্ছে IP পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে, এই যে ইজিলি IS বের করে ফেলতে পারবা, সমস্যা নাই, এটা পারবা, এটা ফুলটাই পারবা। চিত্র এ দ্বারা চিত্র বি এর যন্ত্রটি চালানো সম্ভব কিনা দেখো। চিত্র বি হচ্ছে একটা বৈদ্যুতিক মোটর, বলছে চিত্র বি এর মোটরটির দক্ষতা 90%, চিত্র বি এর মোটরটির দক্ষতা 90%, মোটরটি 40 সেকেন্ডে 50 মিটার উচ্চতায় থাকা কোনো ট্যাঙ্কে 150 কেজি পানি উঠাতে পারে। তো আমাদের এ দ্বারা এই মোটরটি চালাইতে পারবো কিনা ওইটা হিসাবের জন্য আমাদের কি লাগবে, অবশ্যই আগে এই বৈদ্যুতিক মোটরের
প্রদত্ত ক্ষমতা কত, মানে এক্স্যাক্টলি এটার ইনপুটে কত ক্ষমতা দেওয়া লাগে ওইটা বের করা লাগবে। মানে প্রদত্ত ক্ষমতা কত, মোটরের যে প্রদত্ত ক্ষমতা বা যে মোটরটা আছে না ওইটার ক্ষমতা কত ওইটা আগে বের করা লাগবে। এরপরে না ক্ষমতাটাকে হচ্ছে আমরা এইটার গৌণকুণ্ডলীতে বসাবো, দেন হচ্ছে হিসাব করব যে এটা মোটরটা চলবে কিনা। সো দেখো মোটরের দক্ষতা বা কর্মদক্ষতা বলছে 90%, ভালো করে বুঝো। তো এটাতে মোটরের কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু 90% বলছে। 90% মানে হচ্ছে 0.9। কেমনে ভাইয়া? 90% মানে হচ্ছে 100/90, ওইটা দেখে আসে 0.9, বুঝছি? ওকে, এইবারে দেখো মোটরটি 40 সেকেন্ডে 50 মিটার উচ্চতায় থাকা কোনো ট্যাঙ্কে 150 কেজি পানি উঠাইতে পারে, দিলে ওইটা দেখে হচ্ছে আমি কার্যকর ক্ষমতা পাবো। ভালো করে বুঝো, কার্যকর ক্ষমতা হচ্ছে তার আউটপুট, বাট সে কতটুকু বিদ্যুৎ ক্ষমতা ইউজ করবে ওইটা ইউজ করে মোটরটির প্রদত্ত ক্ষমতার উপরে। কার্যকর ক্ষমতা দিয়ে সে কতটুকু কাজ করবে ওইটা হিসাব হয়, বাট প্রদত্ত ক্ষমতা দিয়ে হিসাব হয় সে কতটুকু বিদ্যুতের শক্তি ইউজ করবে, ঠিক আছে? ওকে, সো কার্যকর ক্ষমতা পি ড্যাশ ইজ ইকুয়াল টু, আমরা এগুলো চ্যাপ্টার 4 থেকে জানছি যে mgh/t। দেখছো ওই 4 এর সাথে মিক্স করে দিয়ে দিছে, জীবনে ভাবছে কি ওইটা 4 এর সাথে মিক্স করে দিবে, স্কুলে আসছে কুমিল্লা জেলা স্কুলে। আচ্ছা, mgh/t, এম কত? মোটরটি 40 সেকেন্ডে 50 মিটার উচ্চতায় থাকা কোনো ট্যাঙ্কে 150 কেজি পানি উঠাইতে পারে, যে 150 কেজি, এটা হচ্ছে এম। জি হচ্ছে 9.8, কত মিটার উচ্চতায়? 50 মিটার উচ্চতায়, এটা হচ্ছে এইচ। এবং কত সেকেন্ডে? কত সেকেন্ডে? 40 সেকেন্ডে। এই যে টি হচ্ছে 40। এটা থেকে তুমি কার্যকর ক্ষমতা পাবা। কার্যকর ক্ষমতা কত? 150 ইন্টু 9.8 ইন্টু 50 ডিভাইডেড বাই 40, এটা আসতেছে কার্যকর ক্ষমতা 1837.5 ওয়াট। এটা আসতেছে 1837.5 ওয়াট। এটা কি আসছে ভাই? এটা আসছে আমাদের কার্যকর ক্ষমতা, বাট আমার লাগবে প্রদত্ত ক্ষমতা। দেখো আমরা জানি এটা ইজ ইকুয়াল টু পি ড্যাশ বাই পি ইন্টু 100%, বাট তুমি যদি পার্সেন্টটাকে এইভাবে লিখে ফেলো তাহলে এখানে আর পার্সেন্ট দেওয়া লাগে না, বুঝছো? যে আমি তো এইভাবে লিখে ফেলছি, তাহলে এটা দেখে দেখো তুমি তো বের করবা প্রদত্ত ক্ষমতা, তখন লিখতে পারবা, ক্রস চেঞ্জ করো, প্রদত্ত ক্ষমতা পি ইজ ইকুয়াল টু লিখতে পারবা পি ড্যাশ বাই এটা লিখতে পারবা না? অবশ্যই লিখতে পারবা। সো তুমি লিখো এটা এইভাবে ডিরেক্ট লিখো, আমাদের প্রদত্ত ক্ষমতা কিন্তু লাগবে। আমরা জানি এটা ইজ ইকুয়াল টু পি ড্যাশ বাই পি, তো এখান থেকে পি ইজ ইকুয়াল টু লিখতে পারবা প্রদত্ত ক্ষমতা পি ড্যাশ বাই এটাটা এখানে ভাগ হয়ে যাবে। এই পি কি ভাই? এই পি হচ্ছে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। এটা থেকে হিসাব করো, পি ইজ ইকুয়াল টু পি ড্যাশ পাইছো কত? 1837.5 ওয়াট, এটা হচ্ছে 0.9, ঠিক আছে? সো এটা হিসাব করো, 1837.5 ডিভাইডেড বাই 0.9, এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমাদের 2041.67, কত আসতেছে? 2041 এত ওয়াট। সো আমাদের দেখো যে ক্ষমতাটা মোটরের প্রদত্ত ক্ষমতা আসতেছে 2140 ওয়াট, মোটরের প্রদত্ত ক্ষমতা কত আসতেছে ভাইয়া? মোটরের প্রদত্ত ক্ষমতা আসতেছে 2141 ওয়াট, ঠিক আছে? এইবার আমাদের দেখতে হবে যে ট্রান্সফরমারের ক্ষমতা কত আছে। দেখো ট্রান্সফরমারের গো নাম্বারে তুমি আইএস পাবা, এই যে এখানে আইএস পাবা, এটার বিএসও বের করতে পারবা, এটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে আমি। সো এইবার দেখো আমি এই যে প্রদত্ত মোটরের প্রদত্ত ক্ষমতা পাইছি এরকম। সো তুমি এইবার মনে করো আমার কোয়েশ্চেন যে কোনো মোটরের ক্ষমতা 2141.67 ওয়াট, এই মোটরটা এইটাতে বসাইলে, এই ট্রান্সফরমারে বসাইলে চলবে কিনা, এরকম চিন্তা করো এবং এই ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করো। বাট তুমি ইজিলি দেখো আমি এইভাবেও চিন্তা করে ফেলতে পারি, আমরা যদি মুখ্য কুণ্ডলীর ক্ষমতাই গৌণকুণ্ডলীর ক্ষমতা সমান, আমি একটা তোমাকে দেখাইতেই যে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কেমনে বের করবা? বিপি ইন্টু আইপি, মুখ্য কুণ্ডলী আর গৌণকুণ্ডলীর ক্ষমতা কিন্তু সমান। বিপি হচ্ছে 220, আইপি হচ্ছে 5, এটা যদি গুণ দাও তাহলে মেবি 1100 ওয়াট আসে। তুমি হিসাব করো গৌণকুণ্ডলীর ভোল্টেজ আর প্রবাহ বের করে যদি গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করো 1100 ওয়াট আসবে। তো গৌণকুণ্ডলীর ক্ষমতা 1100 ওয়াট যদি হয়, তোমার মোটরের ক্ষমতা 2140 ওয়াট, তাহলে এই মোটর কি এই ট্রান্সফরমারে চলবে? অবশ্যই চলবে না। এটা আনসার দিও, যদি তুমি চালানো সম্ভব হবে না, ঠিক আছে? এটাই আনসার, বুঝছি? তো এরপরে হচ্ছে আমাদের চ্যাপ্টারটা শেষ। এরপরে হচ্ছে এমসিকিউ, তো আমরা এটাতে পড়বো না, আমরা হচ্ছে বেসিক টু প্রো কোর্সের ফিজিক্স এমসিকিউ আন্ডার সিরিজ এটার এমসিকিউ দিব। এখনই হচ্ছে এটার পরে আমি ফিজিক্সের জানো চ্যাপ্টার 8-এর এমসিকিউ আন্ডার সিরিজ রেকর্ড করবো। আমি হচ্ছে এখন খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছি, ঠিক আছে ইনশাল্লাহ। সো দেখো আমাদের ফিজিক্স চ্যাপ্টার 12 আল্লাহর রহমতে আমরা কমপ্লিট করে ফেললাম। সো এটার মাধ্যমে আমার তোমাদের সাথে অফিসিয়ালি ফিজিক্সের যাত্রা শেষ। ফিজিক্স চ্যাপ্টার 12 পড়াইছি না, দেখছো? এই যে দেখো ওই শুরু করছি আর এই শেষ হয়ে গেছে।
মানে ফিজিক্সের যাত্রা আমার সাথে এই এসএসসি লাইফে তোমাদের শেষ। হয়তো পরে ফ্রি ক্লাস দিব, অন্য ব্যাচের ক্লাস আসবে, রিভিশন ব্যাচে এটাই আমার শেষ ক্লাস। আর চ্যাপ্টার 14 এর উপর 13 তো নুমান ভাইয়া পড়াবে, চ্যাপ্টার 14 এর উপর আমি এমসিকিউ ক্লাস দিতে পারি, কারণ 14 থেকে তো শুধু এমসিকিউ আসবে, নাথিং এলস। সো এই যে ভাই আমরা চ্যাপ্টার 12টা একদম ইজিলি, কতটা যত ইজি ওয়েতে শেখা যায় তত ইজি ওয়েতে তোমাদেরকে শিখাই দিলাম। এবং এইভাবেই তোমাদের সাথে এসএসসি লাইফে আমার ফিজিক্সের যাত্রা শেষ হয়ে গেল। জানি না এইচএসসিতে দেখা হবে কিনা, বাট এসএসসিতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভাইয়া যাতে তোমাদের ফিজিক্সের বয়টা দূর হয়ে যায়, বা যেই সাবজেক্টই পড়াই আমি চেষ্টা করছি তোমাদেরকে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার। অ্যাটলিস্ট ফিজিক্সের ক্ষেত্রে এটা আমার একটা প্যাশনের জায়গা, ফিজিক্স পড়াইতে আমার ভালো লাগে। তো পড়াইছি এতদিন 9 থেকে 10 পুরোটা সময় তোমরা আমাকে পাইছো। সো তোমাদের সাথে আমার এই যাত্রা অনেক ভালো লাগলো। ফিজিক্স শেষ, আশা করি তোমরা এখানে যেইভাবে পড়াইছি ওইগুলা থেকে ইনশাল্লাহ তোমাদের যা করাইছি ওইগুলা থেকে ইনশাল্লাহ নিজে সলভ করলে এখন সব পারবা। এমন কোনো কোয়েশ্চেন নাই যেটা তুমি পারবা না। দ্যাট মিনস তোমার এভরিথিং সেট হয়ে গেছে। এইবার জাস্ট ভাই তুমি নিজে প্র্যাকটিস করো, সুন্দর মতো এক্সাম দিও। দোয়া থাকলো তোমাদের সবার জন্য, ভাইয়ের জন্য দোয়া করবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 12 কমপ্লিট। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বইলো। এই চ্যাপ্টারের এক্সট্রা যে টাইপের কোয়েশ্চেনগুলোর কথা বলছিলাম এগুলো আসে না, বাট বেসিকটা যদি একটু সাজানো গুছানো এমসিকিউর জন্য পড়তে চাও ভাইয়া স্লাইড একটা দিয়ে দিব, ওইটাতে পড়ো। আমি স্লাইডটা রেডি করতেছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে, সো তোমরা তো হচ্ছে আমাদের FRPP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো। ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো। তো এসে 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিকটা পড়ানো হবে। একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে, মনে করো তুমি ক্লাস 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ। এটা হচ্ছে ডিরেক্ট, এটা তোমাদের জন্য এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে? তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRPP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে? সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRPP 25 কোর্সের ক্লাসগুলো দেখেই তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে? বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কীভাবে পড়াইতেছি। বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না? এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এগুলার ডেমো ক্লাস আছে। ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে? তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা এসে 26, 22, 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের SSC 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেলা। SSC 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসের যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে, এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে, এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবো। তো এখন এইখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। SSC 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে, বা 26। তো এইগুলোর প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, এই যে ফুল ফিজিক্স, ঠিক আছে? এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপরে এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে? ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে।
এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলাতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে পিসিবি যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে। তো এই যে ইয়ে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায় এবং রেকর্ডেডগুলো প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্ন যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে করো তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তোমার মধ্যে আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে। প্রিমিয়াম রেকর্ডেড মানে কি একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে, ঠিক আছে। তো এগুলা পাবা। তো সেম ভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে দেখো। এরপর হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলোতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে। তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, এই জন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলোর নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা, তখন 790 এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স, এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক টু প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হইলে তোমার 100% যদি বেশি কোনো প্রস্তুতি থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা, এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক টু প্রো কোর্স, বেসিক টু প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক টু প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ।